শীতের রাতে গভীর অন্ধকারের মধ্যে রাস্তার বুকে চিরে যাচ্ছে দুই গাড়ি থেকে অনবরত গুলিবর্ষণ হচ্ছে। জঙ্গলের রাস্তা, শোঁ শোঁ আওয়াজের সঙ্গে ফায়ারিং এবং গাড়ির আওয়াজে পুরো জঙ্গল কেঁপে যাচ্ছে। হঠাৎ করে সামনের গাড়ি ড্রাইভার রাস্তার মাঝে কিছু একটা দেখতে পায়। ওইখানে ওটা কি? কোথায়? পাশে বসে থাকা লোকটা জিজ্ঞাসা করে। সামনে। ড্রাইভিং সিটে থাকা লোকটা উত্তর দিল। দুজনে খুব ভালো করে দেখল, রাস্তার মাঝে একজন বসে আছে। আর ওটা কি ওর হাতে? রিভলভার। হ্যাঁ, ওটা তো রিভলভারই। আর ওটা তো সামনের দিকেই তাক করা রয়েছে। ড্রাইভারটি একবার রিয়ার মিরর ভিউ এর পিছনের স্পিডে আসা গাড়িটির দিকে তাকায়। তারপর নিজের গাড়ির স্পিড মিটারটা দেখে, যেটা এখন 120 ছুঁই ছুঁই। গাড়িটা ওই বসে থাকা মানুষটির খুব কাছে চলে এসেছে। হঠাৎ করে পরপর দুটো গুলির আওয়াজ এলো সামনে থেকে। সামনের গাড়ির ড্রাইভার গাড়ির স্পিড থাকার জন্য সেটার প্রতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওই দিকে বসে থাকা ছেলেটির পাশ দিয়ে পেরিয়ে গিয়ে পিছনে থাকা একটা গাছে খুব জোরে ধাক্কা মারল। পিছলে ছাড়া গাড়িটা এসে দাঁড়ায়। খুব ভালো করে গাড়িটাকে দেখা গেল। গাড়িটার সামনে লেখা ছিল পুলিশ। পুলিশের গাড়িটা থেকে 4 জন পুলিশ অফিসার নেমে আসে আর ওই গাড়িটার দিকে এগিয়ে যায়। ওদের ওই দিকে যাওয়ার আগেই ওইখানে আগে থেকে উপস্থিত থাকা ব্যক্তিটি ওই গাড়িটার কাছে গিয়ে সকলকে টেনে টেনে বের করে মাটিতে ফেলে ফেলে মারতে থাকে। পিছনের গাড়ি থেকে নেমে আসা অফিসারেরা ওকে গিয়ে ধরে পিছন দিকে টেনে আনার চেষ্টা করতে থাকে। ওদের মধ্যে একজন বলে, স্যার প্লিজ শান্ত হন, এইভাবে মারলে তো ওরা মরে যাবে। আই ডোন্ট কেয়ার বলে ওই যুবক ওদেরকে পা দিয়ে মারতে থাকে। অফিসারেরা ওকে টেনে টেনে একটু দূরে নিয়ে আসে। ততক্ষণে ওইখানে আরও একটা গাড়ি এসে থামে। যুবকটি নিজেকে ওই অফিসারদের হাত থেকে ছাড়িয়ে ওই গুন্ডাদের দিকে এগিয়ে যায়, কিন্তু ওদের গায়ে হাত তোলার আগেই একজন এসে ওর বুকে হাত দিয়ে ওকে খুব জোরে পিছনের দিকে ধাক্কা দেয়। যুবকটি দুপা পিছিয়ে যায়। প্রথম যুবকটি একবার নিজের বুকের দিকে তাকায়, তারপর সামনে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকা নতুন যুবকটির দিকে তাকায়। ও একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর সামনে থাকা দ্বিতীয় যুবকটির গালে খুব জোরে একটা ঘুষি মারে। আকস্মিকভাবে ঘটনাটা হওয়ার জন্য দ্বিতীয় যুবকটির মুখটা একদিকে হয়ে যায়। ওর ঠোঁটের কোণ থেকে রক্তও বের হয়। প্রথম যুবকটি দ্বিতীয় যুবকটির কলারটা শক্ত করে ধরে। হাউ ডিয়ার ইউ, তোর সাহস কিভাবে হলো আমার গায়ে হাত তোলার? বাকি অফিসাররা যারা ওই গুন্ডাদেরকে ধরেছিল তাদেরকে দুজনের মধ্যে এসে প্রথম যুবককে দ্বিতীয় যুবকদের থেকে ছাড়ানোর চেষ্টা করে। দ্বিতীয় যুবকটি কিচ্ছু করে না। ও শুধু একবার নিজের কলারের দিকে তাকায় আর একবার সামনে থাকা যুবকটির দিকে। ও একটা দীর্ঘশ্বাস নেয়। রকি, নিজেদের মধ্যে মারামারি করার আরও অনেক টাইম পাবো, কিন্তু ওরা যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে যে ক্ষতিটা ডিপার্টমেন্টের হবে সেটার ক্ষতিপূরণ কিন্তু তোকেই করতে হবে। কথাটা শুনে রকি অর্থাৎ ওই প্রথম যুবক দ্বিতীয় যুবকটির কলার থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। তারপর ওই গুন্ডাদের দিকে এগিয়ে যায়। দ্বিতীয় যুবকটি ওর চলে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস নিয়ে মাথা নাড়ে এবং ওই গুন্ডাদের কাছে চলে যায়। গতকাল ঢাকা পুলিশ শহরের বিখ্যাত ড্রাগস মাফিয়ার ডান শ্রেয়াংশকে গ্রেপ্তার করেছে। পুলিশ শ্রেয়াংশের সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। দীর্ঘ 2 মাসের পরিশ্রমের পর দিল্লি পুলিশ সাফল্য পেল। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে ওদের কাছ থেকে 8 গ্রাম 3 লক্ষ টাকার মূল্যের 50 গ্রামের একটি বিশাল পরিমাণের ব্রাউন সুগার জব্দ করা হয়েছে। তার সঙ্গে আছে টাইলেনল, জ্যানাক্স, ভ্যালিয়াম এবং ক্লোনোপিন। পুলিশের সূত্রে আরও জানা গেছে শ্রেয়াংশের সঙ্গে আমাদের দেশের বড় বড় কিছু মন্ত্রী ওঠানামা আছে। ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি আসল দোষীদের ধরার ব্যবস্থা করছে। রাতের গাঢ় অন্ধকারের মধ্যে এক জঙ্গলের মাঝখানে আছে একটা ঘর।
ঘরের ভেতরে একটা রুমে বাঁধা অবস্থায় রয়েছে একজন। তারই সামনে হাতে একটা চাকু ধরে বসে আছে এক 24 বছরের যুবক। এখনো সময় আছে, সত্যিটা বলে দে। যদি নীলা চলে আসে তাহলে কিন্তু স্বয়ং ভগবানও এলে তোকে বাঁচাতে পারবে না। সামনে থাকা যুবকটি নিজের শান্ত স্বরে কথাটা বলে। সামনে থাকা ব্যক্তিটির ভয়ে খুবই নাজেহাল অবস্থা। মেঘ, বিশ্বাস করো, আমি কিছু করিনি। মেঘ নামের ওই যুবক রেগে হাতে ধরে থাকা চাকুটা টেবিলে গেঁথে দেয় ও দাঁত পিষে বলে, সেটা কাল আমরা নিজের চোখেই দেখেছি। আমি জানি না পুলিশ কিভাবে শেয়ারেন্সের খবর পেল আমার কথা। ওর কথা শেষ করতে না দিয়ে পিছন থেকে এক মেয়ের আওয়াজ এলো। আচ্ছা, তাহলে এই ভিডিওটা কি? মেঘ পিছনের দিকে তাকায় আর লোকটা সামনের দিকে তাকায়। অন্ধকার ভেদ করে একটা মেয়ে ব্ল্যাক জ্যাকেট উইথ ব্ল্যাক জিন্স পরে হাতে একটা ফোন আর মুখে একটা মাস্ক নিয়ে ভেতরে আসে। ফোনের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সামনের থাকা লোকটি লুকিয়ে লুকিয়ে কাউকে ফোন করছে। এটা দেখে লোকটির মুখে একটা ভয় ফুটে ওঠে। নীলা সামনে এলে মেঘ চেয়ার থেকে উঠে যায় আর নীলা চেয়ারে বসে যায়। নীলা লোকটির হাতটা টেবিলে পেতে তাতে হাত বুলিয়ে দিয়ে বলে, মিস্টার ভৌমিক, আপনি খুব ভালো করে জানেন এই শহরে থাকতে গেলে আমার বাবার কথা মতোই থাকতে হবে, নইলে বিনা কারণে জীবনটা দিতে হবে। আর একটা কথা কি বলুন তো, বাবা ভুল করলে একটা সুযোগ দেয়, কিন্তু আমি কিন্তু সেই সুযোগটা দিই না। তবুও আপনাকে সুযোগ দিচ্ছি, যেহেতু আপনি আমাকে ছোট থেকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই কিছু তো কর্তব্য আমারও থাকে, তাই না? তো বলুন, কেন করলেন এসব? অপোজিট পার্টি পুলিশের সঙ্গে হাত মিলে আমার বউ আর মেয়েকে কিডন্যাপ করে রেখে আমাকে ব্ল্যাকমেল করে। ওরা বলে যদি আমি ওদের সাহায্য না করি ওরা ওদের বলে দেবে আমার আসল পরিচয়টা। এ বাবা, এরকমও করে এখন পুলিশে? এই কারণেই তো আমি পুলিশদেরকে এত ঘৃণা করি। আমাদের তো মনে মায়া দয়া থাকে, কিন্তু পুলিশের মনে থাকেই না। ভাবুন কি রকম, আপনি যেমনই হন না কেন, কিন্তু আপনি তো আপনার পরিবারকে খুবই ভালোবাসেন। আর কেউ কি ইচ্ছে করে ভুল রাস্তায় আসে? বলে নীলা উঠে দাঁড়ায়। ভৌমিক কিছু একটা বলতে যাচ্ছিল, নীলা ওকে হাত দেখায়। আরে, এখনো আমার কথা শেষ হয়নি, আমাকে শেষ করতে দিন। কি বলুন তো মিস্টার ভৌমিক, এই লাইনে পরিবার, ইমোশন, ভালোবাসার সম্পর্ক বলে কোনো জিনিসই থাকে না। কারণ টাকার জন্য যখন আমরা এই রাস্তায় আসি তখন সব ছেড়েই আসি। কারণ যেখানে টাকা মানুষের আসল লক্ষ্য হয়ে যায়, সেখানে এসব সম্পর্ক জাস্ট একটা মরীচিকা। কিন্তু আপনি তো সেই মরীচিকাকে বাঁচানোর জন্য আমাদের সাথে এত বড় ধোঁকা করলেন। নীলা, আমাকে একটা সুযোগ দাও, আমি আর কোনো অভিযোগের সুযোগ দেব না। সুযোগ? আচ্ছা, দিলাম। তারপর জানেন তো মিস্টার ভৌমিক, ছোটবেলায় আমাকে আমার বাবা একটা গল্প শোনাতো। আমার নাকি কোনো এক পিসেমশাই একটা বাঘ এনেছিলেন ছোটতেই। কত হবে তখন, 10 থেকে 12 দিনের সেই বাচ্চা বাঘটা। তো দীর্ঘ 5 বছর বাঘটাকে পুষলেন তিনি। একসঙ্গে ঘুমাতেন, খেতেন, খেলতেন। হঠাৎ করে একদিন পিসির ছোট মেয়ে, এই ধরুন 1 বছরের হবে, তখন সারা বাড়ি হামাগুড়ি দিত। বাঘটাকে খুব ভালোবাসতো ও সবসময় বাঘটার সঙ্গেই থাকতো। এখন খেলতে খেলতেই ও হঠাৎ করে বাঘটার মুখের ভিতরে হাত দিয়ে দেয়। তারপর কি হলো জানেন? কি হলো? নীলা মুখটা মিস্টার ভৌমিকের একদম সামনে নিয়ে আসে। নীলা টেবিলে গাঁথা চাকুটা তুলে মিস্টার ভৌমিকের গলা বরাবর চালিয়ে দেয়
মিস্টার ভৌমিক ওখানেই টেবিলের মাথাটা পড়ে যায়। ওনার গলা থেকে রক্ত টেবিল ছাড়িয়ে মাটিতে টপ টপ করে পড়তে থাকে। নীলা টেবিলের সামনে হাঁটু ভেঙে বসে। ও রক্তের টপটপানি দেখতে দেখতে বলে, বাঘটা বাচ্চাটাকে খেয়ে ফেলে। বিশু যখন বিকেলে অফিস থেকে বাড়ি ফিরে আসে তখন দেখেন সারা বাড়ির রক্তে ভেসে যাচ্ছে, আর ওনার স্ত্রী আর বাচ্চার কঙ্কালগুলো বাঘটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাঘটা যখন বিশুকে দেখে তখনই বাঘটা ওনার উপরেও ঝাঁপিয়ে পড়ে। এই বলে নীলা উঠে দাঁড়ায়। তারপর মেঘের দিকে তাকিয়ে বলে, এই গল্পের থেকে কি শিক্ষা পেলি তুই? সাপকে যতই দুধ কলা দিয়ে পোষা হোক না কেন, ওর ছোবল ঠিক মারবেই। ইয়ার, এখানে তুই সাপ কোথায় পেলি? আমি বলছি গল্পের থেকে কি শিক্ষা পেলাম। এই গল্পটা শেখালো যে বন্য জন্তুকে বনেই রাখতে হয়, ঘরে স্থান দিতে নেই। মাংসাশীকে যতই ঘাস পাতা খেতে দাও না কেন, সে রক্তের গন্ধ পেলে ঠিক নিজের ইমান বিক্রি করে দেবে। যেমন বাঘটাকে কত ভালোবাসা পেয়েছিল, কিন্তু কি হলো? সেই রক্তের গন্ধ পেল আর সব ভালোবাসা এক নিমিষে ফুঁস হয়ে গেল। এই বলে ও বাইরের দিকে পা বাড়ায়। কিছুটা গিয়েও দাঁড়িয়ে যায়। মেঘ, এর কি করতে হবে তোকে আর নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। মেঘ হেসে নাতে মাথা নাড়লে নীলা ওখান থেকে চলে যায়। ঢাকা ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, আর ক্রাইম সে তো সকলেই জানে। দিনের ঢাকা যতটাই ভালো, রাতের ঢাকা ঠিক ততটাই ভয়ানক। কি হয় না এই ঢাকাতে? সব রকমের ক্রাইম হয় এখানে রাতের অন্ধকারের পেছনে। সেটা সামান্য কিডন্যাপিং থেকে শুরু করে বিদেশে অর্গান পাচারই হোক না কেন, সবের মূলবিন্দু হলো এই ঢাকা। আর এই সবের মাথা হয়ে ঢাকাতে রাজ করছে বীরেন্দ্র বাজপাই। বীরেন্দ্র বাজপাই 70 বছরের একজন ব্যক্তি, যার দাপটে এখনো ঢাকার প্রতিটা অলিগলিতে এক নামে সকলে তাকে চেনে। কোনো পুলিশ তার কিছুই করতে পারে না, কারণ বড় বড় মন্ত্রী থেকে মিনিস্টারকে নিজের পকেটে ভরে রেখেছে বীরেন্দ্র। বীরেন্দ্রকে সকলে এক কথায় বীরু ভাই নামেই চেনে। পুরো ঢাকাতে ঠিকমতো চালনা করার জন্য বীরেন্দ্র ঢাকার কিছু কিছু অংশ নিজের শিষ্যদের ভাগ করে দিয়েছে। যারা একসময় বীরেন্দ্রের অধীনেই কাজ করত, তাদের মধ্যে নাম করার মতো কিছুজন হলো: প্রথম, ঢাকা নর্থ কিং বিষ্ণু চৌধুরী, যে আজ থেকে দীর্ঘ 25 বছর আগে ঢাকাতে পড়াশোনার জন্য এসেছিল, কিন্তু টাকার নেশায় হঠাৎ করে নিজের নাম লিখে নেয় এই কালো দুনিয়ায়। এখন বিষ্ণুর নামে ঢাকাতে প্রচুর কলেজ আর স্কুল আছে, আর এইসব ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর ম্যানেজমেন্ট কলেজের মধ্যেই চলে বিষ্ণুর কালো কারবার। হস্টেলে থাকা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে রাতের অন্ধকারে শরীরের খেলা। এখন নিজের নতুন র ম্যাটেরিয়ালের কোম্পানিও খুলেছে। দ্বিতীয়, ঢাকা ইস্ট কিং রাসবিহারী নাদার, এর আদিভূমি দিল্লিতেই। এক গ্রামের সাধারণ ছেলে ছিল রাসবিহারী ওরফে রাজু। গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু হয় রাজুর পথ চলা। এখন সেটা থেমেছে ঢাকার ইস্টের নামকরা মিনিস্টার রাসবিহারী নাদার নামে। বীরেন্দ্রের যত সব কালো কারবারের সাদা কাগজ হলো রাজু। তৃতীয়, নামান আরোরা, যে ভালোও আবার খারাপও। নামান যশোরের একটা ছোট্ট গ্রাম থেকে এসেছিল নিজের পেট চালাতে, তাও নিজের 16 বছর বয়সে। তখনই রাস্তায় একদিন এক পকেট মারকে মারতে দেখেছিল বীরেন্দ্র। চোখে এক তেজ দেখতে পেয়েছিল, তাই নিয়ে এসেছিল নামানকে নিজের সাথে। আর হ্যাঁ, বীরেন্দ্র তীক্ষ্ণ বাজের চোখ ঠিক চিনেছিল নামানকে। আজ নামানের নামে ঢাকার সেন্ট্রাল, সাউথ আর ওয়েস্ট কাঁপে। নামান ঢাকার অন্ধকারে চিরপরিচিত এক নাম। নিজের অন্ধকারের পরিচয়ের সঙ্গে আলোতেও নামানের এক পরিচয় আছে: আরোরা ইন্ডাস্ট্রি অ্যান্ড আরোরা সিকিউরিটি। আরোরা ইন্ডাস্ট্রি বাংলাদেশের বিভিন্ন রাজ্যে কনস্ট্রাকশনের জন্য বিখ্যাত। আর আরোরা সিটি পুরো ঢাকাতে বিখ্যাত।
এখানে ট্রেন্ড করা বডিগার্ডস বড় বড় ফিল্ম স্টার, সিঙ্গার, মিনিস্টার, এমনকি বড় বড় বিজনেসম্যানকেও সিকিউরিটি দেয়। এই নামান খারাপ কাজ করলেও এর একটা বিধি আছে, কখনো কোনো মহিলা বা বাচ্চাকে সে মারবে না। বীরেন্দ্র বাজপাই প্রতি মাসে নিজের সমস্ত শিষ্যদেরকে এক জায়গায় ডাকে, কার কাজ কেমন চলছে সেটার খবর নেওয়ার জন্য। আজও ডাকা হয়েছে সকলকে। একটা কালো রঙের গাড়ি বাজপাই হাউসের ভেতর দিয়ে ঢোকে। গাড়িটা দাঁড়ানোর পর প্যাসেঞ্জার সিট থেকে একজন বেরিয়ে আসে। ও নিজের আশেপাশে একবার দেখে, ড্রাইভিং সিট থেকে অন্য একজন বের হয়। দুজনের বেরিয়ে যাওয়ার পর গাড়ির পেছনের সিট থেকে এক 50 ঊর্ধ্ব ব্যক্তি নেমে আসে। ব্যক্তিটি বড় বাড়িটার দিকে তাকায়, তারপর বাকি ওই দুই লোকেদেরকে দিকে তাকিয়ে বলে, কেশব, সঞ্জয়, তোরা এখানেই থাক, আমি ভাইয়ের সাথে কথা বলে আসছি। কেশব ও সঞ্জয় মাথা নেড়ে দেয়। ঠিক আছে নামান ভাই। নামান এগিয়ে যায়। তখনই ওইখানে অন্য এক গাড়ি এসে থামে। নামান সহ কেশব ও সঞ্জয় ওই দিকে তাকায়। পাশের গাড়িটা থেকে বিষ্ণু নেমে আসে। বিষ্ণু এবং নামান দুজনের মধ্যে কোনোদিনও বেশ ভালো সম্পর্ক হয়নি। বীরভাও বেঁচে আছে তার দুজন দুজনকে কিছু করতে পারে না, নইলে সেই কবেই দুজন দুজনকে শেষ করে দিত। বিষ্ণু গাড়ি থেকে নেমে নামানের দিকে তাকায়। গাড়ির অন্য দিকে থেকেও অন্য একজন নেমে এলো। বিষ্ণু নামানের দিকে তাকিয়ে হেসে বলে, কি ব্যাপার নামান ভাই, যে আজ মনে হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদয় হয়েছিল, সময়েই চলে এলেন, নইলে যে আপনার জন্য 10 মিনিট ওয়েট করা আমাদের অভ্যাস হয়ে গেছে। কি বলো রাজু? বিষ্ণু গাড়ির অন্যদিকে দাঁড়িয়ে থাকা রাসবিহারীর দিকে তাকায়। তার বলতে? কেশব রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এই কারণে তোকে আমি একা ছাড়ছিলাম না। এখানে কারোর প্রতি বিশ্বাস থাকুক বা না থাকুক, এই দুই গিরগিটির উপর একদমই বিশ্বাস নেই। নামান কেশবের দিকে তাকিয়ে বলে, কেশব, এখানে আমি কোনো ঝামেলা চাই না, তোরা এখানেই থাক, আমি আসছি। বলে নামান ভেতরের দিকে চলে যায়। ওর পিছন পিছন বিষ্ণু আর রাজুও যায়। ভেতরে আরো অনেকজন ছিল। ছোট্ট ছোট্ট গুন্ডা, সাপ্লায়ার, স্মাগলার সকলে উপস্থিত হয় আজকের দিনে। খুব ভালো করে দাওয়াত হয়। সামনে থেকে নামানকে আসতে দেখে বীরেন্দ্র উঠে দাঁড়িয়ে নামানের দিকে এগিয়ে যায়। নামান, আমি তোমারই অপেক্ষা করছিলাম। বীরেন্দ্র নামানকে জড়িয়ে ওর পিঠ চাপড়ায়। নামান প্রতি উত্তরে ওনার পিঠে হাত দেয়। তাহলে কেমন চলছে সব? ভালো। বীরেন্দ্র সামনের দিকে ইশারা করে বলে, চলো ভেতরে যাওয়া যাক। নামান মাথা নেড়ে সকলের সাথে জয়েন করে। কিছুক্ষণ পর সকলে একটা বড় লম্বা ডাইনিং টেবিলে বসে আছে। ডাইনিং টেবিলে মুখ্য প্রান্তে বসে আছে বীরেন্দ্র। বীরেন্দ্র সকলের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই সবাই শুনেছো, সিয়ান্সকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। জানি না সেটা কোনো ভেদি ছিল, আমাদের মধ্যে যে পুলিশকে খবর দিয়েছিল। বিষ্ণু খেতে খেতে বলে, ভেদিকে তো আমরা সকলেই চিনি, সে তো এইখানেই আছে, আর হয়তো আপনিও জানেন যে সেই ভেদিটা কে। বিষ্ণু নামানের দিকে তাকায়। নামান সামান্য হেসে মাথা ঝুঁকিয়ে নেয়। বিষ্ণু, তোমার কি মনে হয় আমি নিজে নিজে এত বড় ক্ষতিটা করব? শ্রেয়াস ধরা পড়ায় যদি কারো বেশি লস হয় তাহলে সেটা আমার হয়েছে। বীরেন্দ্র মাথা নেড়ে সম্মতি জানায়। বিষ্ণু, সবসময় নামানকে নিচু দেখানো বন্ধ করো। ও এমন কোনো কাজ করবে না যাতে ওর নিজের ক্ষতি হবে। বিষ্ণু একবার বীরেন্দ্রর দিকে তাকায়, তারপর নামানের দিকে তাকিয়ে নিজের রাগটাকে নিজের মধ্যেই রেখে দেয়। রাজু, নিজের ছেলেকে সামনে রাখো, সামনে ইলেকশন। এখন যদি তোমার ছেলে এইসব করে বেড়ায় তাহলে কিন্তু তোমার চেয়ার চলবে না, আর সেখানে আমি কিছু করতে পারবো না। না ভাও, ওই মেয়েটা মিথ্যা বলছে। মেয়েটা কিন্তু একটা আইটিআই অফিসে কাজ করে, আর তোমার ছেলে রাহুল যে মেয়েটাকে সবার সামনে কুপ্রস্তাব দিয়েছে সেটা কিন্তু সবাই জানে। তাই বলছি, নিজের ছেলেকে সামলে রাখো। বীরেন্দ্র নিজের রাগী আওয়াজে কথাটা বললে রাজু নিজের মাথা নিচু করে নেয়।
একটা বার থেকে মাতাল হয়ে টলতে টলতে মোট 3 জন বেরিয়ে আসে। হঠাৎ সামনে একটা মেয়েকে দেখে 3 জন ছেলেই থেমে যায়। মাঝে দাঁড়িয়ে থাকা ছেলেটি একটু এগিয়ে এসে বলে, কি মামনি, অফারটা পছন্দ হয়েছে বুঝি? মামনির নয়, অফারটা আমার পছন্দ হয়েছে। সামনে থেকে আওয়াজ পেয়ে 3 জনেই সামনের দিকে তাকায়। সামনে গাড়িতে ঠেস দিয়ে এক ছেলে দাঁড়িয়ে আছে এবং গাড়ির বনেটের উপরে একজন মুখে হাত দিয়ে শুয়ে আছে। ওই ছেলেটা একটু এগিয়ে এসে গাড়িতে ঠেস দেওয়া ওই ছেলেটাকে দেখে বলে, তোকে অনেক টানা। এই নামান আবরার ছেলে মেঘের মতো লাগছে। কথাটা শুনে ছেলেটা মুচকি হাসে। মেঘের মতো নয়, আমি মেঘই। তো ওর এইখানে কি কাজ? ভাগ চাই? ভাগ চাই নাকি? চল ফট। এই মেয়ে আমাদের, চল রে, একে নিয়ে যাই। ছেলেটা পিছন দিকে নিজেদের বন্ধুর দিকে তাকায়। ছেলেটার বন্ধুগুলো একটু আগে এগিয়ে এসে মেয়েটির হাত ধরতে গেলেই মেয়ে সামনে এসে বলে, কি বস, এত তাড়া কিসের? আর এই মেয়েটাকে নিয়েই বা কোথায় যাবে? প্রথম ছেলেটা আগে এগিয়ে আসে। এই মেঘ, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ভুলে যাচ্ছিস কিন্তু আমি রাহুল নাদার। তো তোর জন্য এটা ভালো যে আমার রাস্তা থেকে সরে যা। আর তুই যার সঙ্গে কথা বলছিস সে মেঘরাজ আরোরা, নামান আরোরার ছেলে। গাড়ির বনেটে শুয়ে থাকা ওই মেয়েটি একটা পা বনেটের উপর আর একটা পা গাড়ির হুডের উপরে দিয়ে দাঁড়িয়ে বলে। আওয়াজ পেয়ে সকলে ওই দিকে তাকায়। এক মেয়ে একটা ড্যামেজ জিন্স আর একটা ক্রপ শার্ট পরে দাঁড়িয়ে আছে। রাহুল ভালো করে মেয়েটাকে দেখে বলল, কে তুই? জানিস আমি কে? কি আমার পরিচয়? মেয়েটা মুচকি হেসে এক লাফে গাড়ি থেকে নেমে আসে। জানি তো কে তুই, কি পরিচয়, কোন রাশি তোর, কোন নক্ষত্র, সব খোঁজ নিয়েই এসেছি। আর হ্যাঁ, হসপিটালে 3টে বেড বুক করেই এসেছি, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল। মানে কি বলতো, অত বাজেট নেই আমাদের, তাই আর কি। ছেলে 3টে অবাক হয়ে তাকায়। ওদের অবাক দেখে মেয়েটা বলে, ও, আমার পরিচয় দিইনি তাই না? সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিট টু মি, নীলা আরোরা। নীলা নামটা শুনে রাহুল সহ বাকি 2 জন এক পা পিছনে সরে যায়। নীলা মেঘের দিকে তাকিয়ে বলে, কি বার রে আজ? মেঘ গাড়ির কাছে গিয়ে বনেটে বসে বলে, সোমবার তোর দিন, নে সবাইকে একদিক থেকে সাফ করে দে। আমি ততক্ষণ একটু কার্টুন দেখি। 2 মিনিট সময় আছে তোর কাছে, তাড়াতাড়ি। অলরেডি 10টা বেজে গেছে। বলে মেঘ নিজের ফোন বের করে কার্টুন দেখতে থাকে। নীলা নিজের গাড়ির ডিকিটা খুলে একটা মোটা লাঠি বের করে এবং ওই 3 ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। রাহুল নিজের হাত আগে করে বলে, ইট ইজ চিটিং। হ্যাঁ, আমার খালি হাতে আর তুমি লাঠি নিয়ে? নীলার লাঠিটা একদিকে ফেলে দেয়। ওকে, এবার আয়। রাহুল নিজের এক বন্ধুর দিকে ইশারা করে। ওই ছেলেটা এগিয়ে এসে নিজের হাতটা হাওয়াতে ভাসায় ঘুষি মারার জন্য, কিন্তু নীলা ওর হাতটা ধরে, হাতটা ঘুরিয়ে দেয়। ছেলেটা নিজের হাত আর কাঁধ সংলগ্ন অংশটা ধরে একটু চিৎকার করে। নীলা নিজের হাত মুঠো করে তারপর ছেলেটার পাঁজরের কাছে একটা খুব জোরে ঘুষি মারে। সঙ্গে সঙ্গে ছেলেটা পড়ে যায় মাটিতে। নীলা ছেলেটার হাতটা শক্ত করে ধরে নিজের পায়ের পেছন দিকে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেয়। খট করে একটা আওয়াজের সঙ্গে নীলা ছেলেটার হাতটা ছেড়ে দেয়। দ্বিতীয় ছেলেটা আগে এগিয়ে এলে নীলা ছেলেটার বুকে একটা লাথি মারে। তারপর নিজের পা স্লাইড করে ছেলেটার পিছনে যায়। তারপর উল্টো দিক দিয়ে ছেলেটার ঘাড় ধরে আছাড় দেয়। এইসব দেখে রাহুল পালাতে গেলে নীলা পাশে পড়ে থাকা লাঠিটা নিয়ে রাহুলের পা লক্ষ্য করে ছুঁড়ে মারে। রাহুলের পায়ের সঙ্গে লাঠি লেগে রাহুল পড়ে যায়। নীলা এসে নিচ থেকে লাঠিটা নিয়ে রাহুলকে বেধড়ক মারতে মারতে বলে, মেয়েরা তোদের ভোগে চিনিস তাই না ব্লাডি? নীলা পুরোটা বলার আগে পেছন থেকে মেঘ বলে ওঠে, নীলা, নো গালাগাল। আজ সোমবার, মহাদেবের দিন, একটু তো সম্মান করো। নীলা মেরে মেরে প্রায় অজ্ঞান করে দেয় রাহুলকে।
পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে দেখে মেঘ তাড়াতাড়ি এসে নীলার হাত থেকে লাঠিটা নিয়ে নেয়। নীলা হয়েছে, নীলা স্যার। মেঘ নীলাকে পিছন থেকে ধরে ওকে রাহুলের থেকে দূরে আনার চেষ্টা করে, কিন্তু নীলা তাও ওকে নিজের পা দিয়ে মারতে থাকে। ততক্ষণে ওইখানে অ্যাম্বুলেন্সও চলে আসে। মেঘ নীলাকে ধরে অন্যদিকে নিয়ে যায়। ওই মেয়েটা নীলার কাছে এসে হাত জোর করে বলে, নীলা মেয়েটার হাত নামিয়ে বলে, এইভাবে কারো কাছে হাত জোড়ো করো না, নিজের বাবা মা আর ঈশ্বরের কাছেই জোড়ো করবে। আর হ্যাঁ, পরের বার থেকে এরকম কেউ প্রস্তাব দিলে তাকে উচিত শিক্ষা দেবে। মেয়েটা মাথা নেড়ে সম্মতি জানায়। মেঘ একজনকে ফোন করে, সঙ্গে সঙ্গে ওইখানে একজন আসে। বৈষ্ণব, মেয়েটাকে সেফলি নিজের বাড়ি পৌঁছে দিবি, গাড়িটা নিজের সঙ্গে নিয়ে যা। বৈষ্ণব মাথা নেড়ে দেয়, তারপর মেয়েটাকে নিয়ে চলে যায়। মেঘ ও নীলাও ওইখান থেকে বেরিয়ে যায়। 1 সেকেন্ডের ব্যবধানে দুটো বাইক এসে থামে একটা বড় দরজার সামনে। প্রথমে আসা বাইকটার বাইক আরোহী নিজের হেলমেট খুলে নিজের কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করতে থাকে। কি আজও হারিয়ে দিলাম তো? অন্য বাইক আরোহী নিজের হেলমেট খুলে একটা দীর্ঘশ্বাস নেয়। আমি এখন বুঝেছি তোকে বাইক চালানো শিখে আমি কি ভুলটাই না করছি। ও কাম অন মেঘ, সবসময় কেন জেলাস ফিল করিস আমার থেকে বলতো? এখন বেশি কথা না বলে অনির্বাণ দাকে একটা কল কর। মেঘ মাথা নেড়ে দেয়, তারপর নিজের ফোন বের করে একজনকে ফোন করে। মিনিট 2 পর এক 30 বছরের যুবক এসে গেট খুলে দেয়। দুজনে নিজেদের দাঁত দেখায়। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে দেয়। গাড়ি স্টার্ট করে যাবি না মামু? এই জাস্ট ঘুমাতে গেল। ওকে। দুজনে মাথা নেড়ে দেয়, তারপর বাইক থেকে নেমে বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে থাকে। নীলা যেতে যেতে বলল, অনির্বাণ দা, তুমি তো পার্মানেন্টলি এখানেই থেকে যেতে পারো। মেয়ে গাড়িটা স্ট্যান্ড করে বলল, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। অনির্বাণ মাথা নেড়ে বলে, কিসের সুবিধা তা আমি বুঝি না। আর এইখানে থাকলে আমার হাতের পায়েসের খুব একটা ভ্যালু থাকবে না, তাই থাকি না। মেঘ নীলা একসাথে বলে ওঠে, পায়েস বানিয়েছো তুমি? অনির্বাণ হেসে মাথা নেড়ে দেয়। নীলার মেয়ে একবার নিজেদের দিকে তাকায়, তারপর দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। ওদেরকে এইভাবে দৌড়াতে দেখে অনির্বাণ পিছন থেকে আওয়াজ দেয়, আস্তে, পায়েসটা পালিয়ে যাচ্ছে না। নীলা দৌড়াতে দৌড়াতে বলে, জানি, কিন্তু আমি এই মেয়েকে কিছুতেই বেশি খেতে দেব না। অনির্বাণ হেসে বলে, পাগল দুটোই এত বড় হয়ে গেছে, তবুও বাচ্চাদের মতো আচরণ করা বন্ধ করলো না। এই বলে অনির্বাণও ঘরের ভেতরে চলে যায়। অনির্বাণ ঘরে ঢুকে দেখে পায়েসের বাটিটা খালি। অনির্বাণ অবাক হয়ে নীলা ও মেঘের দিকে তাকিয়ে বলে, খেয়ে নিলে পুরোটাই? আমি এখনো খাইনি। মেঘ চেয়ারে বসে আছে। ও নিজের পেটে হাত বুলিয়ে বলে, অনেকদিন পর পেটটা ভোলো মনে হচ্ছে। নীলা অনির্বাণের দিকে তাকিয়ে বলে, কি দাদা, আমরা তো শুধু পায়েস খেয়েছি, বাকি সব পড়ে আছে, খেয়ে নাও। বলে নীলা উঠে যেতে লাগলো। অনির্বাণ পিছন থেকে বলল, নীলা খেয়ে যা। নীলা পিছন দিকে না ঘুরে একটা হাত তুলে বলে, আমার খাবার শেষ হয়ে গেছে, গুড নাইট, টাটা। বলে ও সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। অনির্বাণ মেঘের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন তো? মেঘ নিজের সামনের প্লেটটা সোজা করে নিয়ে জোরে জোরে উপর থেকে নিচ করে মাথা নাড়ল। অনির্বাণ হেসে ওকে খাবার সার্ভ করলো। তারপর দুজন মিলে খেয়ে যে যার রুমে চলে যায়। সকালে এক যুবক এক পার্কের রানিং ট্র্যাকে হেঁটে যাচ্ছিল। ভোরের সময় বৃদ্ধসহ কিছু কম বয়সী যুবক যুবতী ঘোরাফেরা করছে। কেউ জগিং করছে তো কেউ ওয়ার্কআউট, আবার কেউ কেউ যোগা। যুবকটি দৌড়াতে দৌড়াতে নিজের কানে থাকা ব্লুটুথে কাউকে কিছু নির্দেশ দিচ্ছে। হ্যাঁ, 24/7 আমার ওর প্রতিটা স্টেপ খবর চাই, 1 সেকেন্ডও যেন ওর উপর থেকে নজর না সরে। ওদিক থেকে কিছু একটা শুনে ছেলেটি মাথা নেড়ে বলে, ওকে।
তারপর নিজের ফোনটা কেটে দিয়ে পায়ের স্পিড বাড়িয়ে দেয়। কয়েক ঘন্টা পর ওই যুবকটি পুলিশের ইউনিফর্মে পুলিশ হেডকোয়ার্টারের গলিয়ার দিকে হেঁটে যাচ্ছে। আশেপাশে হাঁটতে থাকা সিনিয়রদেরকে উইশ করে আর নিজের জুনিয়রদের উইশের উত্তর নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যুবকটি একটা কেবিনের কাছে এসে দাঁড়ায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের দরজা নক করে পারমিশন নিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে থাকা পুলিশ অফিসারটি পিছন দিকে ঘুরেছিল। টেবিলের উপরে নাম প্লেটে ওনার নাম দেখা যাচ্ছে, আইজি রাজবীর আচারিয়া। রাজবীর পিছন দিকে ঘুরে তাকায়, তারপর সামনের চেয়ারে বসে যায়। অফিসার অগ্রিম, ওয়ার ইজ অফিসার রকি? বলে অগ্রিমকে সামনের চেয়ারে বসার জন্য ইশারা করে। অগ্রিম অসম্মতি জানিয়ে বলে, নো স্যার, আই এম ফাইন। রকি নিজের লাস্ট মিশনে অনেক চোট পেয়েছে, সো হি টেক লিভ। আচ্ছা, তাহলে নেক্সট মিশন পোস্টপন্ড করা হয়েছে। ইয়েস স্যার, রকি বলেছে ও কিছুটা সুস্থ হলে নিজেই মিশনে চলে যাবে। সন্ধ্যায় নীলা ট্রাকস্যুট পরে রুম থেকে বেরিয়ে যায়। নিজের লিভিং এরিয়ার মেঘ, অনির্বাণ, নামান সহ কেশব এবং সঞ্জয় রয়েছে। নামান একটা বড় সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলাকে আসতে দেখে নামান রেগে রেগে নীলার দিকে তাকায়। নীলা চোখ নামিয়ে মেঘকে ইশারা করে জিজ্ঞাসা করলো কি হয়েছে। মেঘ গলার কাছে আঙুল চালিয়ে ইশারা করে বোঝায় যে ওরা শেষ। নীলা একটা ঢোক গিলে নামানের দিকে তাকায়। নামান মাথা নেড়ে ফোনে বলল, আমি দেখছি এরপর পরিবার থেকে মেঘ বা নীলা কেউ তোমার ছেলের গায়ে হাত তুলবে না। ওদের যা শিক্ষা দেবার আমি দেব। নামান ফোন কেটে মেঘ ও নীলা দুজনের দিকে তাকায়। নামান উঠে দাঁড়ায়। কেশব ও সঞ্জয় বলল, ভাই ওরা তো বাচ্চা, ছেড়ে দাও, আর করবে না ওরা এরকম। মামু, ওরা আর কাউকে মারবে না, তাই না? অনির্বাণ মেঘ আর মাহির দিকে তাকায়। ওরা দুজনেই জোরে জোরে মাথা নাড়ল। নামান একটা দীর্ঘশ্বাস ফেলে। এই তোদের আশকারা পেয়ে পেয়ে আজ তোদের দুটোর এই হাল। কেউ বলবে এরা 24 বছর হয়ে গেছে, সারাদিন শুধু টোটো করে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে মেরে বেড়াচ্ছে। তোদের শাস্তি না দিলে তোরা বুঝবি না। তোদের শাস্তি এটাই যে তোরা কাল থেকে অফিসে জয়েন করবি, সকাল থেকে বিকেলে তোরা অফিসে থাকবি। দুজনেই চিৎকার করে ওঠে। নামান ধমক দিয়ে বলে, হ্যাঁ, আর এটাই আমার শেষ কথা। বলে ও একদিকে চলে যায়। নামানের চলে যাওয়ার পর নীলা আর মেঘ সকলের দিকে তাকায়। কেশব ও সঞ্জয় মানে মানে কেটে পড়ে। অনির্বাণ ওদের দিকে তাকিয়ে বলল, ভালোই হবে, আমার চাপটা একটু কমবে। মেঘ ও নীলা দুজন দুজনের দিকে তাকায়। অনির্বাণ নীলার দিকে তাকিয়ে বলে, কোথাও যাবি তুই? নীলা দরজা দিকে এগিয়ে যায় জগিং। নীলার বেরোনোর সঙ্গে সঙ্গে এক 40 বছরের লোক ভেতরে ঢোকে। ও নীলাকে দেখে বলল, রমেশ কাকা, রাতে জঙ্গল খুব ভালো লাগে আমার। বলে নীলা হেসে চলে যায়। নীলার বাড়ি মানে আরোরা ম্যানশন দিল্লির এক প্রান্তে এক জঙ্গলের মাঝ বরাবর উপস্থিত। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে আছে এই আরোরা প্রপার্টি। নীলার এই অন্ধকার জঙ্গলে গৌরতে খুব ভালো লাগে। অনেক সময় অনেক জঙ্গলি জানোয়ারের সঙ্গে দেখাও হয়ে যায়। নীলার ভালো লাগে নিজের জীবন নিয়ে খেলতে। দীর্ঘ 3 ঘন্টা জঙ্গলে দৌড়ানোর পর নীলা বাড়ির দিকে এগিয়ে যায়। তখনই নীলা দুটো কুকুরের আওয়াজ পায়। নীলা একটু এগিয়ে গিয়ে দেখে দুটো কুকুর একটা যুবককে ঘিরে চিৎকার করে এবং অন্য একটা কুকুর যুবকটির হাতে ধরে থাকা ব্যাগটা ধরে টানছে। ওই যুবকটি ভয়ে সিটিয়ে আছে। নীলা চিৎকার করে বলল, টাইগার, ইউ কিকিং? গো অ্যাহেড, লিভ হিম অ্যান্ড গো। নীলার আওয়াজ শুনে 3টে কুকুরই ওখান থেকে চলে যায়। নীলা যুবকটির সামনে এসে দাঁড়ায়। ওকে পর্যবেক্ষণ করে। চোখে একটা মোটা ফ্রেমে চশমা পরে আছে, ঢিলে ঢালা এক সোয়েটার, হাতে একটা বড় ব্যাগ যেটা বুকের কাছে নিয়ে রেখেছে, কারণ কিছুক্ষণ আগে কুকুরের টানাটানি করছিল। কুকুরের ভয়ে কাল ঘাম ছুটে গেছে ওর, এমনকি থরথর করে কাঁপছেও সে।
অন্য হাতে একটা ট্রলি ধরে আছে। নীলা ভ্রুর উপরের দিকে একভাবে তাকিয়ে থাকে। ওই যুবকটি একবার নীলার দিকে তাকিয়ে আবার নিজের চোখ নামিয়ে দেয়। নীলা এক দৃষ্টিতে ভ্রু কুঁচকে সামনের যুবকটির দিকে তাকিয়ে আছে। যুবকটি নীলাকে এইভাবে নিজের দিকে তাকাতে দেখে আরও একটু ভয়ে সিটিয়ে যায়। নীলা বেশ কড়া আওয়াজে বলে, এই কে তুমি, আর এত রাতে এখানে কি করছো? নীলার কড়া আওয়াজে ও চমকে ওঠে। ও নিজের চশমা ঠিক করে, চশমার উপর দিয়ে নীলার দিকে তাকায়। নীলা কিছু জিজ্ঞাসা করতে যাবেই তার আগেই ওর পিছন থেকে একটা আওয়াজ আসে। ইভান। যুবকটি পিছন দিকে এবং নীলা সামনের দিকে তাকায়। রমেশ সামনের দিক থেকে এগিয়ে এসে যুবকটির কাছে থামে। নীলা রমেশের দিকে তাকিয়ে বলে, কাকা, এই জোকাটাকে? ইভান ঠোঁট উল্টে কিউট ফেস করে রমেশের দিকে তাকায়। নীলা এটা দেখে। ও সামান্য হাসে। নীল, এ হলো ইভান শ্রীবাস্তব, আমার বোনের ছেলে। অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছে, আর এজন্যই তো তুমি আমার বোন গত মাসেই মারা গেছে। আর জানোই তো তুমি, আমার বোন গত মাসেই মারা গেছে। ইভান আর ওর নিজের বাড়ি যেতে চায় না। ওর তো বাবাও নেই, পড়াশোনা শেষ করে 4 দিন আগেই ফিরে এলো। ও কাজের জন্য অ্যাপ্লাই করেছিল, তো ভাবছিলাম নামান ভাইকে বলবো যে ওকে একটা কাজ দিতে। তো নামান ভাইই ওকে আজ ডেকেছে। সামনে সোফায় বসে আছে নামান। ওর সামনের দিকে দুটো চেয়ারের মধ্যে একটাই বসে আছে রমেশ এবং অন্যটাই বসে আছে ইভান। নীলা কিছুটা দূরে রান্নাঘরের কাছে বানানো সেলফে বসে আছে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে মেঘ। নীলা এখনো ছোট ছোট চোখ করে ইভানকেই দেখে যাচ্ছে। ওকে এইভাবে দেখতে দেখতে মেঘ বলে, কে কি দেখছিস এইভাবে? নীলা একবার মেঘের দিকে তাকায়, তারপর আবার ইভানের দিকে তাকায়। ছেলেটাকে দেখো একবার। দেখলাম। তারপর মেঘ একবার দেখে নীলার দিকে তাকায়। নীলা রেগে রেগে মেঘের দিকে তাকালে মেঘ মাথা নেড়ে বলে, ওকে ওকে, দেখেছি। বুঝলি কিছু? মেঘকে ইভানের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুক্ষণ পর নীলা বলে। মেঘ নাতে মাথা নাড়া দেয়। না, কিন্তু এইটুকু বুঝলাম ছেলেটা একটা জোকার। আমার তো সন্দেহ হচ্ছে আদৌ অক্সফোর্ড রিটার্ন তো। অনির্বাণ রান্নাঘর থেকে চায়ের প্লেট নিয়ে বেরিয়ে আসে। বাইরে মেঘ ও নীলাকে গসিপ করতে দেখেও বলে, তোরা এখানে কি করছিস? চল ওইদিকে। অনির্বাণ এগিয়ে যায়। মেঘ ও নীলাও মাথা নেড়ে এগিয়ে গেল। অনির্বাণ চায়ের ট্রেটা টেবিলে নামায়। নামান হাতে ধরে থাকা ফাইলটা ইভানকে ফেরত দেয়। সত্যি দারুণ মেরিট তোমার। এই মেরিটে যে কোনো ভালো জায়গায় জব পেয়ে যাবে তুমি। তাহলে আমার কাছে আসার কি দরকার ছিল? হ্যাঁ, কিন্তু মামা আপনার খুব নাম করে। এছাড়া এখানে এসে হঠাৎ করে জব পাওয়াটা খুব সহজ হতো বলে আমার মনে হয় না। তাই আপনার দ্বারস্থ হয়েছি। এখন আপনি কিছু একটা সাহায্য করে দিলে নিজের পেট চালানোর মতো কিছু একটা ব্যবস্থা করে নিতে পারি। ইভান ভদ্রতার সহিত উত্তর দেয়। নামানের ইভানের স্বভাব খুবই ভালো লাগে। নীলা দাঁতে নখ চিবিয়ে বলে, হে বাপ্পা, দেখো বাবা, যেন একে কেউ কোনোভাবেই চপ না দেয়। মেঘ নীলার দিকে অবাক হয়ে তাকায়। আরে ও সিরিয়াস? নীলা মেঘের দিকে তাকালে মেঘ চাপা গলায় বলে, তুই এই প্রথমবার অন্য কারোর জন্য বাপের কাছে কিছু চাইলেই? নীলা নিজের চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, মেঘ, তোর পিঠটা খুব সুরসুর করছে, তাই না? মেঘ নাতে মাথা নেড়ে অনির্বাণের কাছে গিয়ে দাঁড়ায়। অনির্বাণ ওকে ইশারায় জিজ্ঞাসা করল, কি? মেঘ মাথা নেড়ে ইশারায় বলল, কিছু না। নামান হেসে বলল, ইয়েস ইয়াং বয়, তোমার চাকরি আজ থেকে পাক্কা। ইভান খুশি হয়। সত্যি স্যার? হ্যাঁ রমেশ, ইভান আজ থেকে এখানেই থাকবে। এখানে থেকেই ও অফিসে যাতায়াত করবে। রমেশ ইভানের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে বলে, আমিও এটাই ভাবছিলাম ভাই। কাজের জন্য সবসময় তো বাইরেই থাকি, তার উপরে ছেলেটা এইখানে কিছুই জানে না। অনেক বড় দুশ্চিন্তায় তুমি দূর করে দিলে ভাই। নীলা চিৎকার করে বলল, না। সকলে ওর দিকেই তাকায়। না মানে ও কোথায় থাকবে?
এখানে তো যে এক্সট্রা ঘরটা ছিল ওখানে তো এখন অনির্বাণদা আছে। নীলা ব্যাপারটা সামলানোর চেষ্টা করে। ইভান নামানের দিকে তাকায়। নামান কিছু ভাবল, তারপর হেসে বলে, তোর পাশের রুমটা তো ফাঁকাই পড়ে থাকে, ওইটা আমি ইভানের জন্য পরিষ্কার করিয়ে দেব। আজ আপাতত ইভান আর মেঘ একসঙ্গেই থেকে যাবে। আমার সঙ্গে? মেঘ নিজের দিকেই ইশারা করে। কেন, কোনো সমস্যা আছে তোর? না না, আমার আবার কি সমস্যা থাকবে, আমি ফাইন, ও থাকতে পারে আমার সঙ্গে। মেঘ তাড়াতাড়ি উত্তর দেয়। নামান মাথা নেড়ে বলে, ইভান, আজ তুমি মেঘের সঙ্গেই থাকো, কাল আমি তোমাকে আলাদা রুমের ব্যবস্থা করে দেব। আর ইভান, কাল থেকে তুমি মেঘ ও নীলার সঙ্গে অফিসে যাবে এবং অল টাইম ওদের দুজনের উপর নজর রাখবে, নীলার উপর বেশি করে, বুঝলে? ইভান মাথা নেড়ে দেয়। নীলা নিজের মাথা ঝাঁকিয়ে আস্তে করে বলে, ব্যাস হয়ে গেল, একটা বডিগার্ড লাগিয়ে দিল। মেঘ ধীরে ধীরে নীলার কাছে এসে বলল, নীলা, গেল সব? নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে দেয়। রমেশ উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলে, নামান ভাই, আজ তাহলে আসি। ইভান উঠে রমেশকে জড়িয়ে ধরে। রমেশ ইভানের পিঠ চাপড়ায়। মন দিয়ে কাজ করিস। ইভান হেসে দুদিকে মাথা নেড়ে দেয়। রমেশ একবার ইভান ও একবার বাকিদের দিকে তাকিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। নামান অনির্বাণের দিকে তাকায়। অনির্বাণ, খাবারের ব্যবস্থা কর। নীলা নিজের রুমে বিন ব্যাগের উপর শুয়ে হাতে বাস্কেটবল নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। বিরক্ত হয়ে নীলা উঠে দাঁড়ায়। তারপর বাস্কেটবলটা পাশের দেওয়ালে টাঙানো রিঙে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নীলা এসে দাঁড়ায় মেঘের রুমের সামনে। নীলা রুমের লক খুলতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওর মনে পড়ল আজ মেঘ একা নেই, ইভানও আছে এই ঘরে। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর দরজায় নক করে। কিছুক্ষণ পর মেঘ এসে দরজা খুলে দেয়। নীলা ঘরের দিকে উঁকি মেরে বলল, জোকারটা কি ঘুমিয়ে গেছে? মেঘ ভেতরের দিকে একবার তাকায়, তারপর রুমের বাইরে এসে দরজাটা বন্ধ করে নীলার হাত ধরে টেনে একটু দূরে নিয়ে এলো। নীলা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। মেঘ করুণভাবে বলে, নীলা, আমার সব শেষ। সব শেষ মানে? নীলা ভ্রু কুঁচকে যায়। ও কিছু ভেবে বলে, মেঘ, কি করছে এই ছেলেটা তোর সাথে? তুই ঠিক আছিস তো? ও মেঘের শরীরে হাত দেয়। মেঘ নীলের হাতটা সরিয়ে ঠোঁট উল্টায়। তুইও না, আমি কি কিছু করিনি, কিন্তু নীলা আমি ওর সঙ্গে থাকবো না। শালা মোষের মতো ঘুমাচ্ছে আর ষাঁড়ের মতো নাক ডাকছে, ফোঁস ফোঁস করে। নীলা রেলিংয়ে ঠেস দেয়। ঘুম তো আর হবে না, তাহলে চল বাইরে এক রাউন্ড মেরে আসি। মেঘ মুচকি হেসে নীলার গলায় হাত দিয়ে গলা টিপে বলে, চল। রাতের অন্ধকারে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মেয়েটা বারবার পেছন দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। শীতের দিনে অনেকক্ষণ থেকে দৌড়ানোর জন্য ঘামে ভিজে গেছে মেয়েটার পুরো শরীর। প্রচণ্ড হাঁপিয়েও গেছে মেয়েটা। ও পিছনের দিকে একবার দেখতে গেল। সামনে থাকা এক পাথরে পা লেগে মুখ থুবড়ে পড়ে যায়। মেয়েটা পেছন দিকে তাকায়। অন্ধকার ভেদ করে 10 জন লোক বেরিয়ে আসে। মেয়েটি তাড়াতাড়ি দাঁড়ায়, তারপর আশেপাশে তাকায়। একটা গলি দেখে মেয়েটা একবার পিছন দিকে তাকিয়ে ওইখানে ঢুকে যায়। পিছনে থাকা লোকগুলো এটা দেখে ওই দিকে এগিয়ে গেল। ওদের ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরই পরপর দুটো বাইক আওয়াজ করে সামনের দিকে এগিয়ে যায়। বাইক দুটো একটা নাইট ক্লাবের কাছে এসে থামে। নিজেদের হেলমেটগুলো বাইকে রেখে দুজনে বাইক থেকে নামে। চারিদিকে রঙিন রঙের আলো, সঙ্গে কান ফাটানো ডিজের আওয়াজ। সঙ্গে সঙ্গে বেশের জন্য পুরো মাটি কাঁপছে। ডান্স ফ্লোরে নিজেদের মতো নাচ করে বেড়াচ্ছে অনেক ছেলেমেয়ে। পাশেই কিছু টেবিলে ঘিরেও বসে আছে অনেকজন। নীলা ও মেঘ ভেতরে ঢুকলো। নীলা একবার চারিদিকে তাকায়। মেঘ একদিকে ইশারা করলো। দুজনেই একটা বার কাউন্টারের কাছে এসে বসে যায়। মেঘ পিছনে ঘুরে নিজের জন্য ড্রিঙ্ক অর্ডার করে। নীলা সামনের দিকে তাকিয়ে রইল। মেঘ নীলার সামনে গ্লাসটা ধরে। নীলা নাতে মাথা নেড়ে সামনের দিকে তাকিয়ে রইল। একটা টেবিলের একদিকে দুটো সোফায় 3 জন বসে আছে। ওদের মধ্যে একজন বারবার সামনে ডান্স ফ্লোরের দিকে তাকিয়ে যাচ্ছে। ওই 3 জনের সামনে রয়্যাল কাউজে পায়ের উপর পা তুলে বসে থাকা 27 বছরের যুবকটি ওই লোকটার দিকে তাকায়। তারপর লোকটার নজর অনুসরণ করে সামনের দিকে তাকায়।
লোকটার নজর ছিল সামনের ডান্স ফ্লোরে ডান্স করা এক মেয়ের উপর। যুবকটি মুচকি হাসে, তারপর নিজের পাটা নামিয়ে সামনের দিকে ঝুঁকে বলল, মিস্টার ইয়াঙ্গাট, ডু ইউ ইট হ্যাভ ইন এ ইন্টারেস্টিং দ্যাটস গার্ল? Yes, I love Indian girl. Okay, after the deal, you get the girl. মিস্টার ইয়ার্ডকার মাথা নেড়ে নিজের পাশে বসে থাকা দুজনের দিকে তাকায়। কিছুক্ষণ পর মিস্টার ইয়ার্ডকার একটা পেপার ওই যুবকটির দিকে এগিয়ে দেয়। যুবকটি পেপারটা নিয়ে পড়ল। সবটা পড়ার পর ও পেপারটা পাশে দাঁড়িয়ে থাকা একজনের দিকে বাড়িয়ে দেয়। ওই একজন পেপারটা নেয় ও পাশের জনের কাছ থেকে একটা ব্রিফকেস নিয়ে ওই যুবকটির হাতে দেয়। যুবকটি ব্রিফকেসটা টেবিলে রেখে খুলে সামনে মিস্টার ইয়ার্ডকারদের দিকে ঘুরিয়ে দেয়। ভেতরে 2000 টাকার বান্ডিলে পুরো ব্রিফকেস ভর্তি হয়ে আছে। মিস্টার ইয়ার্ডকারের পাশে বসে থাকা লোকটি হেসে মাথা নেড়ে দেয়। যুবকটি হাসে, তারপর উঠে দাঁড়িয়ে নিজের কোটের বাটন লাগিয়ে সামনের দিকে হাত বাড়ায়। মিস্টার ইয়ার্ডকার যুবকটির সাথে হাত মিলিয়ে বলল, Nice to meet you, Mr. পুরভা চৌধুরী। পুরব মাথা নেড়ে দেয়। মিস্টার ইয়ার্ডকার একদিকে ইশারা করে। পুরব মাথা নাড়ে, তারপর পাশে দাঁড়িয়ে থাকা একজনকে ইশারা করে। ছেলেটা মাথা নেড়ে সামনের ডান্স ফ্লোরের দিকে এগিয়ে যায়। এক মেয়ে নিজের মতো করে নিচে যাচ্ছে। তখনই একজন এসে ওর হাতটা ধরে ওকে টেনে একদিকে নিয়ে যায়। মেয়েটি নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে। হঠাৎ করে একটা আওয়াজে পুরো ক্লাব নিস্তব্ধ হয়ে যায়। পুরব সামনের দিকে তাকায়। ওর পাঠানো ছেলেটা একদিকে বার কাউন্টারে পড়ে আছে। পুরব কথা বলছিল ও অন্যদিকে তাকায়। ওইখানে নীলা দাঁড়িয়ে আছে। নীলা নিজের পাটা নিচে নামায়, তারপর পিছনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলে, তুমি যাও। মেয়েটি মাথা নেড়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। নীলা ওই ছেলেটির কাছে গিয়ে ওর কলার ধরে ওকে তুলে দাঁড় করায়, তারপর পেটে ও চোয়ালের কাছে খুব জোরে ঘুষি মারে। ছেলেটি ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। নীলা রেগে বলে, মেয়েদেরকে কমজোর ভাববি না, আর আইনদা এরকম মেয়েদের সাথে করার চেষ্টা করলে ভালো করে নরক দর্শনটা করিয়ে দেব। মেঘ নীলার কাছে আসে। নীলা, ঝামেলা করিস না, চল। নীলা রেগে রেগে মেঘের দিকে তাকালে মেঘ চারিদিকে তাকিয়ে বলে, নীলা, বাবার কানে এইসব গেল, কিন্তু বাবা কি করবে তুই খুব ভালোভাবেই জানিস। নীলা সামনে একটা চেয়ার তুলে ওই ছেলেটার দিকে ছুঁড়ে ওখান থেকে বেরিয়ে যায়। নীলার বেরিয়ে যাওয়ার পর ইয়ার্ডকার পুরবের দিকে তাকিয়ে বলল, হুই সি দ্য ওয়াইন লাঞ্চ নীলা। নীলা ও মেয়ে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা মেয়ে এসে নীলাকে খুব জোরে ধাক্কা দেয়। মেয়েটি পড়ে যেতে গেলে নীলা ওকে ধরে বলে, আস্তে ম্যাডাম। মেয়েটি নীলার দিকে তাকায়, তারপর আশেপাশে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। নীলা ও মেঘ একবার নিজেদের দিকে তাকায়, তারপর কাঁধ উঁচিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। নীলার বেরিয়ে যাওয়ার পর ওই মেয়েটি নীলার দিকে তাকায়, তারপর একদিকে চলে যায়। ভোর 5টা, শীতের সকাল। চারিদিকে কুয়াশার নিজের বিস্তার জমিয়ে রেখেছে। এই কনকনে ঠান্ডায় কুয়াশা ভেদ করে দল বেঁধে কিছুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই হঠাৎ করে ওইখানে একটা গাড়ি খুব স্পিডে আসে। উপস্থিত সবাইকে চমকে ওঠে। গাড়িটা একটু আগে গিয়ে নিজের সাইডের দরজা খুলে দেয় এবং ভেতর থেকে কিছুজন ছুঁড়ে দিয়ে আবার স্পিডেই ওখান থেকে বেরিয়ে চলে যায়। যারা রাস্তায় ছিল তারা সামনের দিকে এগিয়ে যায়। আকাশের মৃদু আলো এবং পাশে থাকা ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা গেল এক যুবতীর নগ্ন আঘাতপ্রাপ্ত শরীর। ওইখানে থাকা সমস্ত পুরুষেরা নিজেদের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এক মহিলা নিজের গায়ের চাদরটা খুলে ওই মেয়েটির নগ্নতা ঢেকে রাখার চেষ্টা করল। রোডের একদিকে মানুষদের খুব ভিড় জমেছে। পরপর দুটো পুলিশের গাড়ি ওইখানে এসে থামে। সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পুরো ভিড়কে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। অন্য একটা গাড়ি ওইখানে এসে থামে। গাড়ি থেকে ক্যাজুয়াল ড্রেসে এক যুবক নেমে আসে। ওইখানেই থাকা এক ইন্সপেক্টর ওই যুবকের কাছে এসে স্যালুট করে। যুবকটি মাথা নেড়ে এগিয়ে যায়। যুবকটি এবং ওই ইন্সপেক্টরের সামনের দিকে এগিয়ে যায়।
রাস্তার এক ল্যাম্পপোস্টের গা ঘেঁষে এক যুবতীর লাশ পড়ে আছে। ওইখানে আগে থেকে উপস্থিত এক 40 ঊর্ধ্ব ব্যক্তি ওই যুবকটিকে দেখে উঠে দাঁড়িয়ে যুবকটির কাছে আসে। অগ্রিম স্যার। অগ্রিম সামনে থাকা লাশকে এক ঝলক দেখে বলে, ব্যাপারটা প্রথম কে দেখলো? স্যার, সকালে এই পথ দিয়ে রাইস মিলের কর্মচারীরা যাবার সময় এই লাশটা নগ্ন অবস্থায় দেখেছে। তারপরে ওরা আমাদের ফোন করে। অগ্রিম মাথা নেড়ে লাশটার কাছে যায়। দাসবাবু, বডিকে ইমিডিয়েটলি ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানোর বন্দোবস্ত করুন। আর হ্যাঁ, বলে দেবেন রিপোর্ট আমার খুব জলদি চাই। অগ্রিম নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। তারপর গাড়িতে ঠেস দিয়ে আশেপাশে তাকায়। আশেপাশে কোনো সিসিটিভি নেই। অন্য এক ইন্সপেক্টর কয়েকজনকে ধরে নিয়ে ওইখানে আসে। অগ্রিম সোজা হয়ে দাঁড়ায়। ইন্সপেক্টর নিজের সঙ্গে করে নিয়ে আনা লোকগুলোর দিকে তাকিয়ে বলে, স্যার, এরাই প্রথম লাশটাকে দেখেছে। অগ্রিম ওদের দিকে তাকায়। ওদের মধ্যে এক মহিলা বলল, সাহেব, আমরা সকাল সকাল ঘরের সমস্ত কাজ শেষ করে মিলের জন্য বেরিয়ে পড়ি। আজও তেমনই করছিলাম। ভোর 5টা এই আমরা 5 জন মিলেই যাচ্ছিলাম। তখন একটা গাড়ি খুব জোরে এলো। আমরা ব্যাপারটা বুঝতে পারি না, কিন্তু দেখি গাড়িটা একটু আগে গিয়ে নিজের গাড়ির গতি কমিয়ে কিছু একটা ফেললো গাড়ি থেকে। আমরা গিয়ে দেখি ওইটা একটা মেয়ে, শরীরে এক সুতো ছিল না ওর। তখন আমি আমার চাদর দিয়ে ওকে ঢেকে রাখি। তারপরেই আমরা পুলিশকে ফোন করি। গাড়ির নম্বর বা অন্য কিছু, মানে কি গাড়ি ছিল, কি কালার, এইসব কিছু বলতে পারবেন? সবাই নিজেকে দিকে তাকায়। তারপর নাতে মাথা নেড়ে দেয়। অগ্রিম দুদিকে মাথা নেড়ে বলে, ওকে, আপনারা যান। দরকার হলে আপনাদেরকে একবার পুলিশ স্টেশনেও যেতে হবে। আমি চলে যাব বাবা, কিন্তু আপনি ওর দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। চিন্তা করবেন না, দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। সকালে নীলা হাই তুলে রুম থেকে বের হয়। তখন দেখল নিচে কেউ একজন অনির্বাণ এবং নামানের সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে। ব্যক্তিটি পিছনের দিকে থাকায় নীলা তাকে দেখতে পেল না। নীলা দেখার জন্য নিচে নামে। নীলা মনে মনে নিজে নিজে বলে, আই অ্যাম ড্যাম শিওর এটা ওই জোকারটাই হবে। নীলা নিচে আসে। নামান নীলাকে দেখে রেগে মুখটা ঘুরিয়ে নিয়ে গম্ভীরভাবে বলে, অনির্বাণ, মেঘকে ডেকে নিয়ে আয়, অফিসে যেতে হবে। নাকি সারা রাত বাইরে থেকে কি মনে নেই যে আজ ওদের অফিসে জয়েন করতে হবে? নীলা চমকে ওঠে। ও একটু এগিয়ে এসে বলে, বাবা আসলে। নীলাকে বলতে না দিয়ে নামান উঠে দাঁড়িয়ে বলে, থাক, আমি আর কিছু শুনতে চাই না। আজ যদি ইভান আমাকে না বলতো, হয়তো আমি কোনোদিনও তোদের চালাকি ধরতেই পারতাম না। নীলা রেগে রেগে ইভানের দিকে তাকায়। ইভান চায়ের কাপে এক চুমুক দিয়ে নীলার দিকে তাকায়। নীলার রাগী মুখটা দেখে ইভানের চাটা গলায় আটকে যায়। সঙ্গে হাতেও গরম চা ছলকে যায় কিছুটা। ইভান কাশতে শুরু করে। অনির্বাণ ইভানের দিকে টিস্যু এগিয়ে দেয়। ইভান নিজের মুখ পরিষ্কার করে আবার নীলার দিকে তাকায়। যা, রেডি হয়ে নে। তুই, মেঘ ও ইভান আজ একসঙ্গে যাবি। নীলা রেগে গিয়ে বলে, আমি জোকারটার সঙ্গে যাব। নীলা, ও কিন্তু আমাদের অতিথি হয়, এরকম যেন তোকে আর না বলতে শুনি। জোকারকে জোকার বলাই ভালো, ফালতু জোকার একটা। নীলা পা ঠুকে চলে যায়। নাবান ইভানের দিকে তাকিয়ে বলে, ইভান, ওর কথায় কিছু মনে করো না, ও একটু ওই রকমই। না না স্যার, আমি কিছু মনে করিনি। আমিও উঠি, রেডি হইনি। ইভান রুমের দিকে চলে যায়। নীলা ও মেঘ রেডি হয়ে বাইরে আসে। বাইরে আগে থেকেই অনির্বাণ এবং ইভান দাঁড়িয়েছিল। নীলা একবার ওদের দিকে তাকায়, তারপর নিজের বাইকের দিকে এগিয়ে যায়। অনির্বাণ নীলার হাতটা ধরে বলে, কোথায় যাচ্ছিস? নো বাইক। তোদের জন্য বাইক ব্যান হয়ে গেছে। কাল রাতের শাস্তি এটা। এখন থেকে যেখানে যাবি তোদেরকে গাড়ি নিয়েই যেতে হবে। অনির্বাণ গাড়ির দিকে এগিয়ে যায়। নীলা ও মেঘ দুজনেই রেগে ইভানের দিকে তাকায়। চারজনেই গাড়িতে চেপে চলে যায়। গাড়িটা আরোরা ম্যানশন থেকে বেরিয়ে যাওয়ার পর একজন লোক একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। ও গাড়িটার দিকে তাকিয়ে নিজের ফোন বের করে একজনকে ফোন করে।
ওই দিক থেকে ফোন রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলে, ওরা বেরিয়ে গেছে। ওই দিক থেকে কিছু একটা বলে, ঠিক আছে, আমি নজর রাখছি বলে লোকটা ফোনটা কেটে দিয়ে অন্য একদিকে চলে যায়। বিষ্ণু রেগে একটা রুমের দরজা খোলে, তারপর সোজা যায় বিছানার কাছে। ও বিছানায় শুয়ে থাকা যুবকটিকে এক টানে উঠে বসায়। হঠাৎ এইরকম হওয়ায় প্রথমে যুবকটি চমকে ওঠে, তারপর সামনে বিষ্ণুকে দেখে বিরক্ত হয়। হোয়াট ইজ ইউর প্রবলেম বাবা? লিভ মি শিফ। ও আবার শুতে গেলে বিষ্ণু ওর হাত ধরে এক টানে ওকে বিছানা থেকে নামিয়ে দেয়। পুরাফ, জাস্ট গেট আপ। বলো কি হয়েছে? মিস্টার এডগারের সঙ্গে ডিলটা কিভাবে ক্যান্সেল হলো? তুই তো নিজে দায়িত্ব নিয়েছিলিস, তাহলে? পুরব কিছু একটা ভাবলো, তারপর অন্যদিকে ঘুরে দাঁড়ায়। ও আচ্ছা, আসলে ওদের আমরা অ্যামাউন্ট পছন্দ করিনি। বিষ্ণু পুরবকে নিজের দিকে ঘুরিয়ে বলে, পুরব সত্যি কথাটা বল। পুরব একটা দীর্ঘশ্বাস ফেলে। মিস্টার ইয়াঙ্গার একটা মেয়েকে পছন্দ ছিল, কিন্তু সেই মুহূর্তে নীলা ক্লাবে ছিল, তাই মেয়েটা বেঁচে যায়। বিষ্ণু পুরবকে একটা চড় মারে। হঠাৎ এইরকম হওয়ায় পুরবের মুখটা একদিকে হয়ে যায়। পুরব গালে হাত দিয়ে এক ঝটকা সহিত বিষ্ণুর দিকে তাকায়। বিষ্ণু রাগে দাঁত পেশে বলেছি না, জীবনে যে কোনো মেয়ের প্রতি দুর্বল হবি, আই ডোন্ট কেয়ার, কিন্তু ওই নামান আরবের মেয়ের প্রতি নয়। নেক্সট টাইম থেকে তোর ওই নীলার প্রতি দুর্বলতার জন্য যদি আমার বিজনেসের কোনো ক্ষতি হয়, বলে রাখলাম তোকে, নীলার কি অবস্থা করব সেটা আমি নিজেও জানি না। বিষ্ণু রেগে রুম থেকে বেরিয়ে চলে যায়। অনির্বাণের গাড়িটা আরোরা ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির কাছে এসে দাঁড়ায়। ইভান জানলা দিয়ে অফিসটাকে দেখে। অফিসের নিচের 3টে ফ্লোরে আছে ইন্ডাস্ট্রির এবং উপরের 5টা ফ্লোরে সিকিউরিটি। সামনের পুরো এলাকায় বন্দুকধারী গার্ড দাঁড়িয়ে আছে। দুজন গার্ড এসে অনির্বাণের দিকে দরজাটা খুলে দেয়। নীলা এবং মেঘ বেরিয়ে আসে। ইভান এখনো জানালা দিয়ে অফিসটা দেখে যাচ্ছে। অনির্বাণ ওর দিকে জানালায় টোকা মেরে ইশারায় ওকে নামতে বলে। সামনের দিকে এগিয়ে যায়। মেঘ ও নীলা নিজেদের দিকে তাকায়, তারপর চোখ মারে। মেঘ আঙুল দিয়ে নিজের চুলটা ঠিক করে কোটের বাটনটা খুলে দেয়। ইভান গাড়ি থেকে নামার জন্য ডোর খুললে নীলা ও মেঘ একসঙ্গে নিজেদের পা পিছনে নিয়ে গিয়ে ডোরটা ধাঁই করে বন্ধ করে দেয়। তারপর নিজেদের একটা হাই ফাইভ দিয়ে হেসে ভেতরে চলে যায়। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে ওদের পিছনে এগিয়ে যায়। ইভান ভেতরে ঢুকে শুধু চারিদিকে তাকাচ্ছে। অনির্বাণ একবার পিছন দিকে তাকায়। মেঘ ও নীলা ওর কাছে আসে। অনির্বাণ ইভানকে আওয়াজ দেয়, ইভান এইদিকে। ইভান অনির্বাণের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে ওই দিকে এগিয়ে যায়। হঠাৎ করে একজনের সঙ্গে ওর ধাক্কা লাগে। যার সঙ্গে ইভানের ধাক্কা লাগে সে ইভানকে ধরে নেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে হেসে ওর কাঁধ চাপড়িয়ে চলে যায়। ইভান ব্যাপারটা বুঝতে পারে না। ইভান ঘুরে একবার লোকটার দিকে তাকায়। লোকটা যেতে যেতে একবার ওর দিকে তাকিয়ে সামান্য হাসে। পিছন থেকে মেঘের আওয়াজ পেয়ে ইভান পিছনের দিকে ঘুরে তাকায়। দেখে মেঘ, নীলা এবং অনির্বাণ 3জনেই এলিভেটরে চেপে গেছে। মেঘ বলে, হ্যাঁ মিস্টার অক্সফোর্ড রিটার্ন, কাম ফাস্ট। ইভান মাথা নেড়ে তাড়াতাড়ি সামনের দিকে যায়, কিন্তু ইভানের এলিভেটরের কাছে পৌঁছানোর আগেই মেঘ এলিভেটরটা চালিয়ে দেয়। ইভান এলিভেটরের কাছে এসে একটা দীর্ঘশ্বাস নেয়। ও জানতো মেঘ ও নীলা খুব সহজে ওকে এইখানে কাজ করতে দেবে না। এই ভাই বোন দুজনে আমাকে সহজে থাকতে দেবে না। ইভান মাথা ঝাঁকিয়ে সিঁড়ির দিকে দৌড়ে যায়। অনির্বাণ মেঘের দিকে তাকিয়ে বলে, মেঘ এটা কি করলি? কেন সিঁড়ি দিয়ে? আর মিস্টার অক্সফোর্ড রিটার্ন তো এখানে আরাম করতে আসেনি, ও এখানে কাজ করতে এসেছে। এই তো শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। মেঘ নীলার দিকে তাকায়। নীলা মুচকি হাসে। অনির্বাণ ওদের দুজনের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ে। অনির্বাণও বুঝে গেছে ইভানের কপালে অনেক দুঃখ আছে। এলিভেটর নিজের ফ্লোরে এসে খুলে যায়। 3জনেই এলিভেটর থেকে বেরোয়। তখনই ওইখানে হাঁপাতে হাঁপাতে ইভান এসে পৌঁছায়। এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় নীলা ও মেঘ দুজনেই কটমট করে ইভানের দিকে তাকায়। ইভানকে দেখে অনির্বাণ মুচকি হাসে। বাহ ইভান, তুমি তো অনেক তাড়াতাড়ি চলে এলে। ইভান মাথা নেড়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়।
হ্যাঁ, ওই আর কি। মিক্সার এলিভেটের দরজাটা বন্ধ করে দিলেন। ও হ্যালো মিস্টার অক্সফোর্ড, আমি বন্ধ করিনি, তুমি আসতে দেরি করলে তাই নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ইভান দুদিকে মাথা নাড়ে। নীলা ইভানের দিকে আর চোখে তাকিয়ে বলে, বুঝলি না মেঘ, নিজের দোষটা তোর ঘাড়ে চাপিয়ে বকা খাওয়াতে যাচ্ছে। ইভান নীলার দিকে তাকিয়ে বলে, আমি সকালে। নীলা জোর গলায় বলে, এক্সপ্লেনেশন চাই না আমরা তোমার থেকে। এখানে যে কাজ করতে এসেছো সেই কাজটাই করো। আমাদের পার্সোনাল লাইফে যেন তোমাকে আর নাক গলাতে না দেখি। নীলা এগিয়ে যায়। মেঘও একবার ইভানের দিকে তাকিয়ে এগিয়ে যায়। অনির্বাণ ইভানের কাঁধে হাত দিয়ে বলে, ইভান চলো তোমাকে তোমার কাজগুলো বুঝিয়ে দিই। ইভান মাথা নেড়ে অনির্বাণের সঙ্গে চলে যায়। অগ্রিম নিজের কেবিনে বসে আছে। ও সামনে থাকা পেপার ওয়েটটা ঘুরিয়ে হাতে থাকা পেপারটা পড়ছে। সবটা পড়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলে অগ্রিম পেপারটা নিচে নামায় ও সামনে থাকা অফিসারের দিকে তাকায়। এটা কবে হলো? আমি আজই খবর পেলাম আর পেয়ে আপনাকে প্রথম জানালাম। ওকে, তুমি যাও এখন। আর হ্যাঁ, ব্যাপারটা রকিকে টেক্সট করে জানিয়ে দেবে। অগ্রিম উঠে পাশের সেলফ থেকে একটা ফাইল বের করে। কিন্তু স্যার, রকি স্যার তো ছুটিতে আছেন। সেটা আমিও জানি, কিন্তু ছুটিতে আছে মানে এই নয় যে ওকে কিছু জানানো হবে না। আফটার অল কেস ইনচার্জ তো রকি, তাই যেটুকু বলছি সেটাই করো। আর হ্যাঁ, এই ব্যাপারে অন্য আর কাউকে জানাবে না, এমনকি আইজি স্যারকেও না। গট ইট? অফিসার নিজের মাথা নেড়ে দেয়। ইয়েস স্যার। অগ্রিম আবার নিজের চেয়ারে বসে যায়। ইউ মে গো নাও। অফিসার স্যালুট করে ওখান থেকে চলে যায়। অফিসারে চলে যাওয়ার পর অগ্রিম নিজে ফোন করে বের করে। তারপর একটা নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে যায়। না, রকি আমার ফোন লাইভে রিসিভই করবে না, তাহলে কাকে জানাবো? রকিকে ব্যাপারটা তো জানাতে হবে। বরদাকেই জানাই। অগ্রিম অন্য এক নম্বর ডায়াল করে দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ওই দিক থেকে ফোন রিসিভ হয়। হ্যালো দাদা, আমি অগ্রিম বলছি। একটা কথা রকিকে জানানোর ছিল, একটু পাস করে দেবে? অগ্রিম, কি ব্যাপার আজ হঠাৎ? হ্যাঁ বল, আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু কিছু জানানোর হলে তো তুই নিজেই ওকে ফোন করে দিতে পারিস। ওই দিক থেকে এক পুরুষ কণ্ঠস্বর আসে। অগ্রিম কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলে, রকির সঙ্গে সম্পর্কটা এখন ঠিক কেমন সেটা তো জানোই তুমি। জানি না তোদের মধ্যে কি হয়েছে, দুইজন হরি হরি আত্মা আজ দুজন দুজনকে দেখতে পারে না। আমি নয় দাদা, রকি। ছাড়ো সেসব, ব্যাপারটা শোনো। বল। ওইদিকে থাকা মানুষটা কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। অনির্বাণের কাছ থেকে সমস্ত কাজ বুঝে নিয়ে ইভান, নীলা ও মেঘের কেবিনে যায়। ও প্রথমে মেঘের কেবিনে যায়, কিন্তু মেঘ কেবিনে ছিল না। ইভান মাথা ঝাঁকিয়ে অন্য কেবিনের দিকে যায়। না জানি এই দুই ভাই বোন কি খেয়ে বড় হয়েছে, সারাদিন দুষ্টুমি করে যায়। নামান স্যারের এদের আগে শাসন করা উচিত ছিল। ইভান নীলার কেবিনে নক করে ভেতরে ঢোকে। ইভান ঠিক ছিল। ভেতরে নীলা ও মেঘ দুজনেই আছে। ওদের সঙ্গে এক মেয়েও আছে। নীলা মেয়েটার সঙ্গে কথা বলছিল। হঠাৎ করে নীলার চোখ যায় ইভানের দিকে। নীলা নিজের ভ্রু উঠিয়ে নেয়। কি হয়েছে এখানে কেন? নীলার আওয়াজ শুনে বাকিরাও ইভানের দিকে তাকায়। ইভান একটু এগিয়ে এসে বলে, ওই কাল ইনভেস্টর মিটিং আছে, তাই অনির্বাণ স্যার বললেন যেন আপনাদেরকে সবটা বুঝিয়ে দিই। নীলার পাশে যে মেয়েটা ছিল ও ধীরে নীলার কানে গিয়ে বলে, নীলা, কে রে ছেলেটা? এইরকম গোল গোল মোটা ফ্রেমে চশমা পড়েছে, কত ফানি লাগছে। নীলা মুচকি হাসে। তারপর ইভানের দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে নেয়। কিচ্ছুর দরকার নেই আমার, এখন যাও আর আমাদের জন্য কফি নিয়ে এসো। কিন্তু নীলা টেবিলে জোরে মেরে বলে, আমি যেতে বলেছি। ইভান মাথা নেড়ে তাড়াতাড়ি ওইখান থেকে বেরিয়ে যায়।
ইভানকে এইরকম ল্যাজ গুটিয়ে যেতে দেখে নীলা ও মেঘ হাসে। মেয়েটি অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বলে, তুই ওর সাথে ওরকম কেন করলি? নীলা মেয়েটির গলায় হাত দিয়ে বলে, রিল্যাক্স দিদি, এই তো শুরু। এখনো ওর সঙ্গে আমার অনেক কিছু বাকি আছে। বলে নীলা দরজার দিকে তাকায়। ইভান রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটে। তখনই ইভানের ফোনটা বেজে ওঠে। ইভান নিজের ফোন বের করে নম্বরটা দেখে, তারপর আশেপাশে তাকিয়ে একদিকে চলে যায়। বিষ্ণু সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের মধ্যে একজনের গালে জোরে একটা থাপ্পড় মারে। আমি বলেছিলাম মেয়েটাকে লুকিয়ে রাখতে, এসব কি করে হলো? বিষ্ণু রাগে পাশে থাকা একটা ফুলদানি তুলে জোরে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। লোকগুলোর মধ্যে একজন ভয়ে ভয়ে বলে, স্যার আমরা কিছুই করিনি, সব তো নির্ভয় স্যার করেছেন। বিষ্ণু চমকে ওঠে। নির্ভয়? ও কবে এলো? জানি না স্যার, আমরা কাল রাত্রেই মেয়েটাকে দূরে নিয়ে এসেছিলাম আর গুডাউনে লুকিয়ে রাখতে গিয়েছিলাম, কিন্তু গুডাউনে আগে থেকে নির্ভয় স্যার ছিলেন। উনি বললেন যে মেয়েটাকে ওনার হাতে তুলে দিয়ে মানেই কেটে পড়তে। পরে উনি একসময় গুডাউন থেকে বেরিয়ে বলেন মেয়েটা যে অবস্থায় আছে ওকে ওই অবস্থাতেই যেন বাইরে কোথাও ফেলে দিয়ে আসি। বিষ্ণু কিছু একটা ভাবে, তারপর বলে, ঠিক আছে এখন যাও তোমরা সবাই, প্রয়োজন হলে আমি পরে ডেকে নেবো। আর হ্যাঁ, ওই ভিডিওটা। বিষ্ণু ওদের দিকে তাকায়। সকলে একবার নিজেদের দিকে তাকায়। ওর কাছে কিছুই ছিল না স্যার, কোনো ফোন বা মেমোরি কার্ড আমরা ওর থেকে পাইনি। হোয়াট? ও চমকে ওঠে। তাহলে ভিডিওটা গেল কোথায়? বিষ্ণু চিৎকার করে ওঠে। বিকালে সকলে আবার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই মেঘ এবং নীলা ধপাস করে সোফায় বসে পড়ে। অনির্বাণ সোজা নিজের রুমে চলে যায়। ওইখানেই একদিকে সঞ্জয় বসেছিল ওদের দুজনকে দেখেও বলে, কি মনে হচ্ছে, খুব খাটনি হয়েছে সারাদিনে? নীলা মাথাটা কাউচে দিয়ে বলে, আর বলো না সঞ্জয় কাকা, পুরো মাথাটা চেটে দিল ওই জোকারটা। রমেশ কাকা যে কেন একে রেখে দিয়ে গেল আমাদের ঘরে, আর বাবাই যে কেন ওকে কাজে রাখলো কে জানে। নামান উপর থেকে নামতে নামতে বলে, কেন, কি করেছে ও? ও তো নিজের কাজটাই করছিল, ডিস্টার্ব তো শুধু তোরাই করছিলি ওকে। মেঘ ও নীলা নামানের দিকে তাকায়। ততক্ষণে ইভানও ঘরে অনেকগুলো ফাইল নিয়ে ঢুকে পড়েছে। নামান ইভানের দিকে তাকিয়ে বলে, ইভান বলো, দিন কেমন কাটলো তোমার? সকলে ইভানের দিকে তাকায়। ইভান মেঘ ও নীলার দিকে তাকায়। তারপর সারাদিনে ওরা ওকে কি কি ভাবে জ্বালিয়েছে সব একদিক থেকে গড় গড় করে বলে দেয়। মেঘ ও নীলা বড় বড় চোখ করে শুধুই দেখতে থাকে ইভানকে। ততক্ষণে অনির্বাণও চলে আসে। নামান মেঘ ও নীলার দিকে তাকিয়ে বলে, তোরা শুধরাবি না বল? আজ থেকে পুরো 1 মাস তোদের বাইরে যাওয়া বন্ধ, আর বাইক দুটো বন্ধ থাকবে। নামান রেগে বলে। মেঘ ও নীলা দুজনেই চমকে নামানের দিকে তাকায়। বাবা, আমি এর বেশি আর একটা কথা বলতে চাই না। আর ইভান, তুমি ওদের দুজনের প্রতি সবসময় নজর রাখবে, বিশেষ করে নীলার উপর। ও কিছু করলেই তুমি ডাইরেক্টলি আমাকে বলবে। নামান ইভানের দিকে তাকায়। ঠিক আছে, এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। আমি তোমার রুম পরিষ্কার করিয়ে দিয়েছি এবং জিনিসও শিফট করিয়ে দিয়েছি। ইভান মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে যায়। মেঘ ও নীলা নামানের কাছে আসে। বাবা প্লিজ এরকম করো না। নামান সামনে সঞ্জয় ও কেশবের দিকে তাকিয়ে বলে, কেশব, সঞ্জয়, নীলা আর মেঘা মেডিকেল হাউসের কাজগুলো বুঝিয়ে দিবি। আর তোরা এবার থেকে অফিসের সঙ্গে সঙ্গে মেডিকেল হাউসেরও দেখাশোনা করবি। নামান মেঘ ও নীলার দিকে তাকিয়ে কথাটা বলে ওখান থেকে চলে যায়। সঞ্জয় ও কেশবও চলে যায়। ওদের চলে যাওয়ার পর নীলা পাশের টেবিলে খুব জোরে লাথি মারে। এই জোকারটাকে তো আমি ছাড়বই না। ওর সাহস কিভাবে হলো আমাদের নামে বাবার কাছে অভিযোগ করার? মেঘ অনির্বাণের দিকে তাকায়। অনির্বাণ দা প্লিজ বলো না বাবাকে এরকম যেন না করে। অনির্বাণ মাথা নেড়ে বলে, আমি এবার আর কিছুই বলবো না, কারণ আমার মতে মামু যা করেছে ঠিক করেছে।
মেঘ ও নীলা দুজনেই ঠোঁট উল্টে তাকায়। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে। মেঘ বলে, নীলা, মেঘ, তোরা দুজনেই জানিস মামু তোদের নিয়ে ঠিক কতটা চিন্তা করে। এইসবের মধ্যে মামু কোনোদিনও তোদেরকে ফেলতে চায়নি। আমিও মামুর বোনের ছেলে, তাও আমার জন্য সব সময় সিকিউরিটি থাকে। তাহলে তোরা তো মামুর নিজের সন্তান। বাবা সবসময় ওদেরকে ভয় কেন পায়? আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি। মামু ওদেরকে ভয় পায় না। মামুর ভয়ের কারণ হলাম আমরা। ইউ আর হিজ ফিয়ার। মামু কোনোভাবেই আমাদেরকে হারাতে চায় না। বহু বছর আগে যে অ্যাক্সিডেন্টে তোদের মা আর আমার বাবা মা মারা গিয়েছিল, সেই অ্যাক্সিডেন্টটা মামুর কোনো শত্রুই করিয়েছিল। মামু যেভাবে নিজের স্ত্রী আর নিজের বোনকে হারিয়েছে, সেইভাবেই তোদের হারাতে চায় না। তাই তোদেরকে কাজের মধ্যে রাখতে চায়, যাতে তোরা কোনো ঝামেলা না করিস। আর বাকি রইল ইভান, দেখেছিস ওকে? তোরা ওকে শুধু তোদের উপর নজর রাখার জন্য রেখেছে মামু। ও এর বেশি আর কিছুই করতে পারবে না। এই চোকারটা আসতেই আমাদের লাইফে রেস্ট্রিকশন লাগিয়ে দিল। নীলা রেগে বলে। অনির্বাণ মুচকে হাসে। ভাবিস না, কিছুদিন যাক, সব একটু ঠান্ডা হোক, তারপর আমি নিজে মামুর সঙ্গে কথা বলবো। মেঘ ও নীলা দুজনেই অনির্বাণকে জড়িয়ে ধরে বলে, ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। অনির্বাণ হেসে ওদের দুজনের মাথায় কিস করে। ইভান নিজের রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়। ইভান সামনে কাউকে একটা দেখতে পায়। ও তাড়াতাড়ি নিজের বালিশের পাশে থাকা চশমাটা পরে সামনের দিকে তাকায়। তাকানোর সঙ্গে সঙ্গে উঠে বসে ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বুকে হাত দেয়। ওর সামনে নীলা বুকের কাছে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইভান একবার দরজার দিকে তাকায়, দরজার ভেতর থেকে বন্ধ আছে। তারপর ঘড়ির দিকে তাকালো, রাত 12টা বাজছে। ইভান নীলার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে এত রাতে? কিছু কাজ ছিল? মনে হচ্ছে তোমার আমাদের এখানে খুব ভালোই ঘুম আসছে, তাই তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ। ইভানের ভ্রু কুঁচকে যায়। তো তো হ্যাঁ, তো এখন তুমি কি এখান থেকে নিজে যাবে নাকি আমাকে কাউকে ডাকতে হবে? নীলা অবাক হয়ে বলে। নীলা ইভানের দিকে অবাক হয়ে তাকিয়ে একটু জোর গলায় বলে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইভান নিজের শরীর থেকে চাদর সরিয়ে বিছানা থেকে নেমে নীলার সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ জানি। 24 বছরের বিগড়ে যাওয়া এক মেয়ের সঙ্গে যে ভাবছে এত রাতে সে আমার রুমে এসে আমায় ভয় দেখিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করে দিবে। নীলা বিরক্ত হয়ে বলে, ও তুমি জানো তুমি আমি ঠিক কি কি করতে পারি? আরে তুমি জানো আমি তোমার থেকে ঠিক কতটা বড়? আমার রুমে এসে বেফালতু আমাকে ডিস্টার্ব করার কি ফল হতে পারে বুঝতে পারছো? 1 মাসের জন্য সব বন্ধ হয়েছে, আমি চাইলে সেটা 1 বছর করে দিতে পারি। নীলা রেগে আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ইভান ওর হাত ধরে। তারপর দরজার কাছে গিয়ে লক খুলে নীলাকে দরজার ওই দিকে করে দেয়। নেক্সট টাইমে আমার রুমে আসার আগে নক করে আসবে। রুমে গিয়ে ক্যাথা মুড়ি দিয়ে চুপচাপ ঘুমাও। এই বাচ্চাওয়ালা পায়তারি আমার সামনে দেখাতে এসো না। এসব আমার উপর কোনো প্রভাব ফেলবে না। ইভান নীলার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। নীলা অবাক হয়ে যায়। এই চোকারটা আমাকে নক করতে বলে গেল আর আমার মুখের উপরে এই দরজাটা বন্ধ করে দিল, তবে রে। এই বলে নীলা দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু কিছু একটা ভেবে থেমে গিয়ে নিজেই নিজেকে বলে, বাবার সামনে একদম আলাদা, ভোলা ভালা নান্না মুন্না বাচ্চা একদম, আর আমাদের সামনে এরকম। এই ছেলেটা অরিজিনালি কি? ও যেটা দেখাচ্ছে সেটা তো ও নয়, তাহলে কে? একটা নাইট ক্লাবে কিছু ছেলে মেয়ে একটা টেবিলকে ঘিরে বসে আছে। আশেপাশের টেবিলে আরো অনেক ছেলে মেয়ে বসে আছে। সামনে ডান্স ফ্লোরে বার ডান্সার ডান্স করে যাচ্ছে।
তখনই ওইখানে অগ্রিম ও তার সঙ্গে আরও দুজন প্রবেশ করে। অগ্রিম সোজা বার কাউন্টারের কাছে আসে আর ওই দুজন দুদিকে চলে যায়। অগ্রিমের দিকে বার টেন্ডার একটা গ্লাস বাড়িয়ে দেয়। অগ্রিম গ্লাসটায় চুমুক দিয়ে সামনের দিকে তাকায়। সামনে কিছু ছেলে মেয়ে টেবিলে নাক লাগিয়ে মহানন্দে ড্রাগস নিচ্ছে। অগ্রিম নিজের চোখ চারিদিকে ঘোরাতে থাকে ও অন্য একদিকে মাথা ঘোরায়। ওইদিকে উপরে যাওয়ার জন্য এক সিঁড়ি আছে, ও সিঁড়ির দিকে তাকিয়ে রইল। অগ্রিম নিজের বাকি দুই অফিসারের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে দেয়। কিছুক্ষণ পর সিঁড়ি থেকে একটা লোক নেমে আসে। ওকে নামতে দেখে একদিকে দাঁড়িয়ে থাকা একজন ওর দিকে এগিয়ে যায়। উপর থেকে আসা লোকটা ওই লোকটার হাতে লুকিয়ে লুকিয়ে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে আবার উপরে চলে যায়। ওই লোকটি প্যাকেটটা নিয়ে একদিকে চলে যায়। অগ্রিম নিজের মাথা ঝাঁকায় ও ক্লাবের মাঝামাঝি এক জায়গায় গিয়ে বসে পড়ে। একটু পরেই উপর থেকে কিছুজন লোক গল্প করে নেমে আসে। অগ্রিম উঠে দাঁড়িয়ে নিজের জামার পিছন থেকে গানটা বের করে ওদের উপর ফায়ারিং শুরু করে দেয়। অগ্রিমকে ফায়ারিং করতে দেখে ওর সঙ্গে আসা ওই দুজন অফিসার এবং আগে থেকে জনবেশে থাকা ওইখানে উপস্থিত বাকি অফিসারেরাও ফায়ারিং শুরু করে দেয়। উল্টো দিক থেকেই চলে যায় ক্লাবে উপস্থিত সকলে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হঠাৎ করে একজন অগ্রিমকে লক্ষ্য করে একটা গুলি ছোড়ে। অগ্রিম অন্যদিকে তাকিয়েছিল, ও ওটা দেখতে পায়নি। বুলেটটা অগ্রিমকে গায়ে লাগার আগেই অন্য একজন এসে ওকে ঝাড়ি দিয়ে ওখান থেকে নিয়ে গিয়ে একদিকে গিয়ে পড়ে। লোকটি হাতে গুলি করে। লোকটার হাত থেকে বন্দুকটা মেঝেতে পড়ে যায়। যুবকটি উঠে দাঁড়ায়, সঙ্গে অগ্রিমও। যুবকটি নিজের সামনের দিকে তাকায়, তারপর একটু জোরে বলে, টিম চেঞ্জ। ওর ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে বিপরীত পার্টির লোকেরা একে একে ওদের দিকে চলে আসতে থাকে। শেষমেশ এমন হয়ে দাঁড়ায় একদিকে 3 জন এবং অন্যদিকে 10 জন। সকলে ওই 3 জনকে নিজেদের গান পয়েন্টে রেখেছে। অগ্রিম সামনের দিকে তাকিয়ে বলে, অ্যারেস্ট দেমা, এদের কাছে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব। অগ্রিম নিজের পাশে দাঁড়ায়। ওর পাশে ওই নতুন আসা যুবকটি ছিল না। অগ্রিম তাড়াতাড়ি ক্লাবের বাইরে আসে। ক্লাবটা বাইরে থেকে সম্পূর্ণ আলাদা। হোর্ডিংয়ে কোচিং সেন্টারের বোর্ড লাগানো আছে। বাইরেটা দেখে কোচিং সেন্টারই মনে হবে যে কারোর। অগ্রিম একটু এগিয়ে গেলে ওর দেখা পায়। অগ্রিম পিছন থেকে আওয়াজ দেয়, রকি। রকি পিছনে ঘুরে তাকায়। অগ্রিম হেসে ওর কাছে আসে। থ্যাঙ্কস, আজ তুই ঠিক সময় মতো না এলে হয়তো আমি। যখন মিশনে এসে নিজের প্রোটেকশন করতে পারিস না, তখন এসব মিশনে নেক্সট টাইম থেকে আসিস না। ওকে, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমাকে বাঁচালি। কথাটা শুনে রকি একটা দীর্ঘশ্বাস ফেলে। অগ্রিম মুচকি হাসে। ও জানতো ঠিক এরকমই একটা উত্তর রকি দেবে। রকি ঘুরে যেতে লাগে। অগ্রিম পেছন থেকে আবার আওয়াজ দেয়, হাতটা ঠিক আছে তোর? রকি একবার নিজের হাতের দিকে তাকায়। কনুইয়ে ওর ব্যান্ডেজ করা আছে। রকি ঘুরে অগ্রিমকে তাকিয়ে বলে, আমি তোর জন্য তোকে বাঁচাইনি। বাড়িতে তোর একটা বউ আছে, তার উপর সে প্রেগনেন্ট। তাই আমি আমার ছোটবেলার বান্ধবীর স্বামী আর ওর বাচ্চার বাবাকে বাঁচালাম। হাত ঠিক আছে এখন তোর? নিজের কাজে মন দে। আমার কি হলো না হলো সেটা নিয়ে ভাবতে আসিস না, তাহলে তোর মুখটা ফাটাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তাড়াতাড়ি বাড়ি যা। রিনি বাড়িতে একা আছে। এইটুকু বলে ও চলে যায়। অগ্রিম ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেটার চিন্তা আমার জন্য হয়, তবুও নাম দেবে রিনির, ভাঙবে তবুও মস্কাবে না। রাজশাহী। রাতের অন্ধকারের মধ্য দিয়ে কিছু বড় বড় লরিও এখানে এসে থামে। গাড়িটার পিছন পিছন একটা কালো রঙের গাড়িও আসে। লরির ড্রাইভার লরির দরজাগুলো খুলে দেয়। ওইখানে হাত পা মুখ বাঁধা অবস্থায় অনেক মেয়ে আছে। পাশে থাকা একটা কন্টেনারের থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। সিজনের গাড়ি ড্রাইভিং নিকের জানলা খুলে যায়। ওইখানে উপস্থিত এক লোক ওই খাড়ির দিকে এগিয়ে যায়। মেয়েগুলো যেন ঠিক সময়ে নিজেদের আসল জায়গায় পৌঁছে যায়। ওকে বস, আপনি চিন্তা করবেন না, সব পাখি সময়ের আগেই পৌঁছে যাবে। কিন্তু পুলিশ কোনো লাফড়া করবে না তো? না, ওইখানে উপস্থিত সকল পুলিশের রাত 12টা থেকে 2টো পর্যন্ত অফ ডিউটি থাকবে, তার মধ্যে সব করতে হবে। লোকটা হ্যাঁতে মাথা নাড়ে।
পরের দিন সকালে ইভান যখন নিচে নেমে আসে তখন দেখে সকলে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। নামান ইভানকে দেখে বলে, ইভান এসো, জয়েন আসো। ইভান একটু অবাক হয়ে যায়। আগের দিন ও নিজের রুমেই ব্রেকফাস্ট করেছিল, আজ হঠাৎ করে নামান ওদের সঙ্গে জয়েন করতে লেগেছে। নামান হেসে বলে, এত দ্বিধাবোধ করার কিছু নেই ইভান। অনেক সময় রমেশও আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছে। আমার সব এমপ্লয় আমার কাছে পরিবারের সমান। ইভান সামান্য হাসে, তারপর নীলার উল্টো দিকের চেয়ার টেনে বসে যায়। নীলা ইভানের দিকে তাকায়, সেটা দেখে ইভান নিজের একটা আইব্রো উঠিয়ে দেয়। নীলা কিছু বলল না, ও চুপচাপ খেতে থাকে। নামান মেঘ ও নীলার দিকে তাকায়। তোরা দুজনা একসঙ্গে গাড়িতে যাবি আর ইভান তোদের সঙ্গে যাবে। অনির্বাণ আগেই বেরিয়ে যাবে। কিন্তু মামু, মেঘকে আমি আজ একটু কনস্ট্রাকশনের সাইডে পাঠাতাম। ঠিক আছে, মেঘ চলে যাবে সাইটে, নীলা ও ইভান চলে যাবে অফিসে। আমি কেন কনস্ট্রাকশন সাইডে যেতে পারবো না? নীলা প্রশ্ন করে। অনির্বাণ বলে, কারণ আজ ইনভেস্টারের সঙ্গে মিটিং আছে আর তোর ওইখানে প্রেজেন্ট থাকাটা দরকার। লাস্ট টাইমও তুই স্কিপ করে দিয়েছিলিস। অনির্বাণ ইভানের দিকে তাকিয়ে বলে, ইভান, বি শিওর যেন নীলা ওইখানে পৌঁছানোর আগেই সব ডিটেলস জেনে যায় মিটিংয়ের। ইভান সামান্য হেসে হ্যাঁতে মাথা নেড়ে দেয়। নীলা ইভানের দিকে তাকায় আর ইভান নীলার দিকে। নীলা নিজের মনে মনে বলে, হয়ে বসে আছো তুমি, কত ভদ্র, কত ভোলা ভালা নান্না মুন্না বাচ্চা, যেন কথা বললেই শোনোইনি। রাতে তো শেওড়া গাছের ভূত ঢুকে গিয়েছিল তোমার মধ্যে। ইভানও মনে মনে উত্তর দেয়, রুমে তো তুমি এসেছিলে আমার, এবার ঘুমন্ত সিংহকে জাগলে তো এটা হবেই। সিংহ? বাবা, যার সামান্য টিকটিকি হওয়ারও যোগ্যতা নেই, সে আবার সিংহ হতে এসেছে। নো প্রবলেম, এসব সিংহগিরি তোমার খুব তাড়াতাড়ি বের করে দেব। নীলা মুচকি হাসে। দেখা যাক কে কার কি বের করে। কিছুক্ষণ পর মেঘ কনস্ট্রাকশন সাইটের জন্য বেরিয়ে যায়। নীলা ও ইভান বাইরে বেরোয়। বাইরে ড্রাইভার দাঁড়িয়েছিল। নীলা একবার ইভানের দিকে তাকায়, তারপর ড্রাইভারের কাছে গিয়ে বলে, গাড়ির চাবিটা আমাকে দাও, আই উইল ড্রাইভ। এই বলে নীলা ইভানের দিকে তাকায়। ইভান সামান্য হেসে প্যাসেঞ্জার সিটে বসে যায়। নীলা ড্রাইভিং সিটে বসে পড়ে আর গাড়ি আগে বাড়িয়ে দেয়। রাস্তায় ইভান নীলাকে মিটিং ডিটেলস বলছিল, তখনই নীলা ওকে মাঝপথে থামিয়ে বলে, সরি বলো। ইভান নীলাকে অবাক হয়ে দেখে, তারপর সামান্য হাসে। সরি, তাও আবার তোমাকে কিসের জন্য? নীলা একবার ইভানের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। রাতে যেভাবে তুমি আমার সাথে কথা বলেছ তার জন্য। ওকে, তাহলে প্রথমে তুমি সরি বলো উইথআউট পারমিশন আমার রুমে আসার জন্য। বাহ বাহ, দারুণ পিস তো তুমি। মানে বাবার সামনে এক আর আমার সামনে আর এক। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নামান স্যার, অরিনবান স্যার দুজনেই আমার থেকে বয়সে বড় আর বুদ্ধিমানও। দ্যাটস হোয়াই আই রেসপেক্ট দ্যাম। আর রইল কথা তোমার, তো তুমি আমার থেকে বড় নও আর বুদ্ধির সঙ্গে তো আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই। আমার সঙ্গে পাঙ্গা নেওয়া ভারী পড়বে তোমার, মিস্টার অক্সফোর্ড রিটন। এই বলে নীলা এক্সেলেটারে প্রেসার দিয়ে দেয়। গাড়িটা হাওয়ার সঙ্গে কথা বলতে শুরু করে। নীলা হেসে ইভানের দিকে তাকালে ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে। যদি তুমি এটা ভেবে থাকো যে স্পিড গাড়ি চালিয়ে আমাকে ভয় পাইয়ে দিবে, তো সরি মিস, ইউ আর অ্যাবসলিউটলি রং। নীলার এবার বিরক্ত লাগে। প্রবলেম কি বলো তো তোমার? তখনই ইভান সামনের দিকে তাকায়। সামনের দৃশ্য দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়।
ও চিৎকার করে ওঠে। নীলা, সামনে দেখো। নীলা সামনের দিকে দেখায়, দেখলো সামনে থেকে স্পিডে একটা গাড়ি এসে মাঝ রাস্তায় ওদের গাড়ির কিছুটা সামনে দাঁড়িয়ে যায়। নীলা তাড়াতাড়ি গাড়িতে ব্রেক করে। গাড়ি একটা ঝটকা সহিত দাঁড়িয়ে যায়। দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। ইভান মাথা তুলে দেখে নীলা স্টিয়ারিংয়ের মাথা দিয়ে আছে। ইভান নীলার মাথা ধরে ওকে বলে, তুমি ঠিক আছো? নীলা মাথা তুলে সামনে দেখে সামনের গাড়ি থেকে এক যুবক বেরিয়ে আসে। ওকে দেখে নীলার মাথা আগুন হয়ে যায়। পুরব চৌধুরী। ইভান অবাক হয়ে বলে, পুরব চৌধুরী? নীলা ইভানের দিকে তাকায়। ইভানের হাতটা এখনো নীলার মাথায় আছে। নীলা ইভানের হাতের দিকে তাকিয়ে বলে, আমার মাথা থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাও। ইভান নীলার মাথা থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকায়। নীলাও সামনের দিকে তাকায়। ও বিষ্ণু চৌধুরীর ছেলে পুরব। ও জেনে শুনে গাড়িটা আমার সামনে দাঁড় করালো। ও জানতো যে আমার গাড়িটা স্পিডে আছে। নীলা সিট বেল্ট খুলে বলে, আজ তো এই ছেলেটা গেল। এই বলে নীলা বাইরে বেরোনোর জন্য দরজা খুলে দেয়। তখনই ইভান ওর হাতটা ধরে নেয়। নীলা ইভানের দিকে তাকায়। কোথায় যাচ্ছ? চুপচাপ অফিসে চলো। নীলা অবাক হয়ে যায়। অফিসে চলো মানে? দেখলে তো আমরা মরতে মরতে বাঁচলাম, আর ওকে তো উচিত শিক্ষা না দিলে আমি কোথাও যাব না। প্লিজ নীলা, ওইখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে, মিটিং আছে। নীলা রেগে বলে, চুলোয় যাক মিটিং। নীলা বাইরে বেরোতে গেলে ইভান শক্ত করে ওর হাতটা ধরে নেয়। প্লিজ, অনির্বাণ স্যার ওখানে অপেক্ষা করছেন। নিজের না হোক অ্যাটলিস্ট নামান স্যারের সম্মান কথাটা একবার ভাবো। আর ওর সঙ্গে কথা বলেও কোনো লাভ নেই, তার থেকে বরং অফিসে চলো। নীলা নিজের দিকে ডোরটা বন্ধ করে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখটা বন্ধ করে, মাথাটা সিটে ঠেকিয়ে দেয়। ইভান নীলার হাত ছেড়ে দেয়। নীলা চোখ খুলে সামনের দিকে তাকায়। ইয়েস, লেটস গো টু দ্য মিটিং। এই বলে নীলা এক্সেলেটারে প্রেসার দিয়ে দেয়। ইভান ওর দিকে তাকিয়ে বলে, নীলা ডোন্ট। নীলা ক্লাচ ছেড়ে গাড়ির সামনে পুরান্ডারের দিকে বাড়িয়ে দেয়। ইভান সামনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, নীলা নো। নীলার গাড়িটা নিজের দিকে স্পিডে আসতে দেখে পুরব সামনে থেকে সরে যায়। নীলা নিজের গাড়িটা আগে এগিয়ে নিয়ে চলে যায়। পুরব ঘুরে নীলার গাড়ির দিকে তাকায়। নো প্রবলেম নীলা, সারাক্ষণ তো হতেই থাকে। এই বলে পুরব নিজের সানগ্লাসটা পরে নিজের গাড়িতে বসে ওখান থেকে চলে যায়। ইভান পেছন দিকে তাকিয়ে আবার নীলার দিকে তাকায়। আমি ভাবলাম তুমি ওকে মেরেই দিবে আজ। পুরবের শিরা উপশিরা আমি জানি, ও এত তাড়াতাড়ি মরবে না। নীলা মুচকি হাসে। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা নেড়ে দেয়। বিষ্ণু নিজের রুমে পায়চারি করছে। হঠাৎ করে ওর ফোনে বেজে ওঠে। বিষ্ণু তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। নির্ভয়? ওদিক থেকে অন্য একজনের গলা পেয়ে বিষ্ণু রেগে যায়। নির্ভয় কোথায়? ওই দিক থেকে কিছু একটা বললে বিষ্ণু বলে, আই ডোন্ট নো। ওর সঙ্গে আমার কথা বলাও। ও যেখানেই থাকুক না কেন আমি ওর সঙ্গে কথা বলবো। ওই দিকে থাকা মানুষটার কথা শুনে বিষ্ণু বলে, ওকে, ওর কল কানেক্ট হয়ে গেলে আমাকে কানেক্ট করে নিও বলে বিষ্ণু। এই বলে ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর ফোনটা বিষ্ণু নিজের হাতে রেখে বলে, জানি না এই ছেলেটা আবার কেন এইখানে এলো। এখন যদি ওকে ওই আবারও ফ্যামিলি কোনোভাবে দেখে নেয় তাহলে তো পুরো প্ল্যান ভেস্তে যাবে। এত বছরের পরিশ্রম সব জলে চলে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। তারপর কিছু একটা ভেবে একটা নম্বরে কল লাগিয়ে দেয়। নীলা গাড়িটা অফিসের কাছে এনে দাঁড় করায়। নীলা নিজের সিট বেল্ট খুলে ইভানের দিকে না তাকিয়ে বলে, থ্যাঙ্কস। ইভান নীলার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কেন? থ্যাঙ্কস আমি খুব কমই বলি, কিন্তু তোমাকে বললাম কারণ তুমি যদি আজ আমাকে না আটকাতে তাহলে হয়তো একটা লাফড়া করে নিতাম, আর এখানে পৌঁছাতে পারতাম না। বাবাকে কথা শোনানোর একটা সুযোগ পেয়ে যেত। তাহলে সরিটাও বলে দাও। ইভান মুচকি হাসে। নীলা নিজের দিকে দরজা খুলে বলে,
সেটা দুঃস্বপ্নেও ভেবো না। আমি তোমাকে কোনোদিন সরি বলবো, এই কথাটা চিন্তা করাও ভুলে যাও। ইভান নিজের দিকে দরজা খুলে নীলার পেছনে যেতে থাকে। হ্যাঁ, কিন্তু এইভাবে একটা মেয়ে রাতে একটা ছেলের রুমে আসাটা কিন্তু ঠিক নয়। নীলা দাঁড়িয়ে ইভানের দিকে ঘুরে মুখটা একদম ওর কাছে নিয়ে গিয়ে যায়। ইভান নিজের মুখের উপর নীলার নিঃশ্বাস অনুভব করে। কেন, কিছু করতে তুমি আমার সঙ্গে? নীলার এইভাবে কাছে আসায় ইভানের নিঃশ্বাস কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। নীলা ঘুরে যেতে লাগে। ইভান একটা জোরে নিঃশ্বাস নেয়, তারপর নিজেই নিজেকে বলে, এই মেয়েটাও না, এর থেকে বেঁচে থাকতে হবে ইভান তোকে। বলে ভেতরের দিকে চলে যায়। নীলাও ইভান লিফটের কাছে আসে। ইভান বলে, না লিফট, আই হেট লিফট। নীলা মাথা নেড়ে বলে সিঁড়ির দিকে চলে যায়। ইভানও ওর পেছন পেছন যায়। ইভান ও নীলা করিডোর দিয়ে হাঁটছে। সকলে নীলাকে মর্নিং উইশ করছে। আচ্ছা, তোমাকে এখানে সকলে তোমার নাম ধরে ডাকে কেন? কারণ আমার বস, ম্যাডাম, ম্যাম এসব ওয়ার্ডগুলো শুনতে একদম বিরক্ত লাগে। ইভান কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ইভান নিজের ফোন বের করে নাম্বারটা দেখে নীলার দিকে তাকায়। নীলা, তুমি তোমার কেবিনে চলো, আমি আসছি। নীলা ভ্রু কুঁচকে বলে, গার্লফ্রেন্ড? ইভান মাথা নেড়ে বলে, না মামা। নীলা মাথা নেড়ে বলে, ইয়া, আমারই ভুল, তোমার গার্লফ্রেন্ড আছে। এটা যে কি করে ভেবে নিলাম। নাও রিসিভ দ্য কল। ইভান মাথা নড়ে, তারপর ফোন রিসিভ করে নেয়। হ্যাঁ মামা বলো। বলে ও একদিকে চলে যায়। ইভান অফিসের ওই ফ্লোরের ব্যালকনিতে আসে। তারপর গম্ভীরভাবে একটু চাপা গলায় বলে, কি হয়েছেটা কি? আমি তো বলেছি আমাকে নিচ থেকে ফোন করবে না, প্রয়োজন হলে আমি নিজেই ফোন করে নেব। ওই দিক থেকে কিছু একটা বললে ইভান বলে, ওকে, কল কানেক্ট করো। ওই দিক থেকে আবার কিছু বলায় ইভান দাঁতে দাঁত পিষে বলে, আমাকে বলতে হবে না, আমাকে ঠিক করতে হবে। তুমি শুধু দেখে যাও এই আরোরা ফ্যামিলির ধ্বংস আমি কিভাবে করি। যেদিন থেকে আমি এই বাড়িতে পা দিয়েছি সেদিন থেকে ওদের পতনের শুরু হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বলে ইভান নিজের ফোন কেটে দেয়। ও ফোনটা হাতে ঘুরিয়ে বলে, নামান আরোরার খুব কনফিডেন্স না নিজের উপর। তোমার কি অবস্থা করব এখন সেটা শুধু দেখে যাও। বলে ইভান একটা রহস্যময় হাসি হেসে পেছন দিকে ঘুরে চলে যায়। হ্যালো ভিউয়ার্সরা, এতদিন আপনারা অনেক ধরনের গল্প শুনেছেন এবং শুনতেছেন ভার্সিটি, কলেজ এসব লাইভ নিয়ে, কিন্তু আজ এটা ভিন্ন ধরনের গল্প শুনলেন। তো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটাতে প্রচুর প্রচুর রহস্য রয়েছে, অ্যান্ড মাইন্ড গেমও রয়েছে, মাফিয়া সিরিজও রয়েছে। সব মিলেই গল্পটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য।